প্রিয় দর্শক, দেশ ও দশের কথার ৩৫তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। হাঁটি হাঁটি পা পা করে এই ৩৫তম পর্বে এসে পৌঁছালাম। যথারীতি আমাদের সাথে রয়েছেন বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, কোনটা রেখে কোনটা দেখাই, তবে দেখাতে হবে। দেখবো আমরা এই পুরো সপ্তাহ জুড়ে যে ঘটনাগুলো আলোচিত ছিল সেগুলো একে একে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী শেখ ফরিদ ভাইয়ের বিশ্লেষণ শুনবো। শেখ ফরিদ ভাইয়ের বিশ্লেষণ আমাদের দর্শকদের কাছে খুবই আহ, জনপ্রিয়তা পেয়েছে এবং আমার কাছেও খুবই ভালো লাগে। শেখ ফরিদ ভাই, আপনি দেখছেন এই যে ছবিটি, এখানে দেখা যাচ্ছে চুম্মা আমির হিসাবে খ্যাত জামাত ইসলামের আমির চুম্মা শফিক, শফি বা শফিক হিসেবে পরিচিত, সে যাকে তাকে ধরে চুম্মাচাটি করে। এবং বাংলাদেশে দেখি যে কিছু ব্যক্তি আছে, তাদেরকে অনেকে বিভিন্ন ভাষা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আমি সেটা করছি না। তবে সেই সকল ব্যক্তি যারা সমকামী বিদ্বেষী, তো আহ, তাদের চোখের সামনে এই চুম্মা শফিককে রেখে কেন তারা এদিকে ওদিকে ঘুরে, কয়েকটা জিনিস যদি দেখি তার নজির। নাদি ইসলাম, আচ্ছা, দেখেন, জামাত ইসলামী সম্প্রতি সমিতির ৭৭ লক্ষ টাকা নিয়ে উধাও জামাত নেতা, অর্থাৎ সৎ লোকের শাসন চাই বলে তারা যে মুখে ফেনা তুলতো, সেটা আসলে কতটা মিথ্যাচার, ভণ্ডামি, তার প্রমাণ কিন্তু এগুলো। আর দেখতে পাচ্ছেন, সর্বশেষ গতকাল থেকে বেশ আলোচিত 18ই মার্চ এই ঘটনাটি ঘটেছে যে চীনের দেওয়া ত্রাণকে নিজেদের বলে চালাতে গিয়ে ধরা খেলো জামায়াত। তারা চীনের দেওয়া ত্রাণকে জামাত ইসলামের ব্যানারে তারা বন্টন করেছে গরিব মানুষের মধ্যে। এবং এই ব্যক্তির যে ছোট ছোট বাচ্চাদের ঠোঁটের মধ্যে চুমো দেওয়া, বাচ্চা বুড়ো কেউ বাদ যায় না। যদি এই ভিডিওটা আপনারা দেখেন, এখানে দেখবেন যে একটা ছেলেকে কিভাবে বিব্রত করছে। দেখুন, সে মুখে চুমা দেয়, মাথার পেছনে চুমা দেয়। মানে দেখুন ছেলেটির বিব্রত হওয়ার দৃশ্য। এক মানে এই মানুষের গায়ে বায়ে হাত দিয়ে এই 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 জিনিসগুলো সে, বুঝলাম সে গে, কিন্তু সেটা তো সে পার্টনারের সাথে করবে, এটা তো যৌন হয়রানি। এবং তার পাশে দেখুন ওই রাজাকারের বাচ্চা, মাথায় আবার টুপি দিয়েছে কায়েম। তো এই যে চুমাচাটি করছে এবং ত্রাণ মেরে দিচ্ছে, এই সেই কুখ্যাত সেই বাটপার জামাত ইসলামী, দেখতে পাচ্ছেন নাকে নাকে, মানে কি একটা অবস্থা। মানে স্ত্রীর সাথে, আমি জানি না বাংলাদেশে যারা মুসলমান রয়েছেন রোজা টোজা খুলে এখন রিল্যাক্স করছেন, তো ভাবেন তো আপনার স্ত্রী, মানে পাবলিক প্লেসে এই জিনিসগুলা, এই যে চুম্মা আমিরের এই অবস্থান এবং চীনের অর্থ মেরে দেওয়া, এবং তাদের যে গান, জামাত ইসলামী রাজাকারদের যে সৎলোকে শাসন চায়, এমনকি পিনাকি মতো দালাল ভাড়া করেও তারা এই গান গায়। তো সেই গানের মজেজা কি, ফজিলত কি, আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আবারও আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। কি আর বলবো, মানে এদের তো আসলে হায়া নাই, লজ্জা নাই। এত যে মানুষ সমালোচনা করে, এরা কি একটা লোক বুঝাইতে পারে না যে মৌলভী সাহেব, যে জামাতের আমির সাহেব নাকি আমিরে জামাত, যে আপনার চুম্মা চারটি করেন না, বলেন না তা কিন্তু না। শুধু আমরা না, বহু লোক তার সমালোচনা করে ভিডিও বানাচ্ছে, লিখছে, তারপরেও এদের চক্ষু লজ্জা হয় না। কারণ কি? কারণ হচ্ছে স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না দইলে। এত এটা স্বভাব। সে বাচ্চা পোলা পান এখন ছেড়ে দেখেন, দেখবেন মধ্যবয়স্কদের, এবং দেখবেন যে ছেলেটাকে সে কাঁধে তার ঘাড়ে চুমু দিল, এর আগে যে ভিডিওটা ছবিটা দেখালেন, ভিডিওটা, ওই ছেলেটা কিন্তু বিব্রত বোধ করতেছে একেবারে। এই যে এই ছেলেটা একেবারেই সে খুবই বিব্রত বোধ করেছে। আপনি দেখেন একেবারে, মানে না পারতেছে কইতে, না পারতেছে সইতে। আবার দেখলেন আরেকটা দেখালেন নাকের নাক ডলতেছে। মানে এই লোকটা যে আসলেই গে, সে অ্যাক্টিভও হইতে পারে, প্যাসিভও হইতে পারে, দুইটাই হইতে পারে। আমরা জানি না সে কোনটা, অথবা মানে একটা না দুইটাই হইতে পারে। কারণ চেহারার সুরতটা দেখেন, মানে আমি বুঝে উঠতে পারি না এদের কি একটু আকল নাই নাকি আল্লাহ এদের আকল তুলে নিয়ে গেছে। আমার তো মনে হয় জামাতিদের আকল তুলে, এই যে দেন, এই যে নাকে, এটা হাস্যকর একটা ব্যাপার। এটা কোন ওর চেহারার দিকে তাকান, মানে পুরো কামুক ভঙ্গিতে দেখেন তার শরীর। ওই যে আমির হারামজাদা বলেছিল না যে রাশ্মিকা মান্দানা, মানে একেবারে রাশমিকা মান্দানার মতো নাকের নাক লাগাইতেছে। নাকের নাক যে লাগালো, এটা টোটালি সে কিন্তু ফিলিংস নিছে। অ্যাক্টিভ ফিলিং নিল না প্যাসিভ তা বলতে পারবো না, ঠিক আছে। সে কিন্তু
আপনি দেখেন কোন মানুষকে অন্তত নাকে নাক লাগাইতে দেখে নাই। এটা কিন্তু একমাত্র মানে ওই যে রাজহংস, তুমি রাজহংস হবে আমি রাজহংসী। বিষয়টা এরকম। কি যেন হংস মিথুন রবীন্দ্রনাথের গান আছে। ঠিক আছে? হুম, আমরা হুম। একদা রাজহংস মিথুন ছিলাম। ঐরকম আরকি। মানে এই যে কত মানে এর যে সে যে একটা ব্যক্তি গে হতে পারে ন্যাচারালি যদি হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে গে হুম। হোক আর লেসবিয়ান হোক তাদের ব্যাপার। কিন্তু এইভাবে প্রকাশ্য মানে তার চরিত্রটাকে জামাতের আমির যে গে এইবার কিন্তু আর কোনোভাবে মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে নাকের মানে আমার তাও একটু সন্দেহ ছিল 1% 2% যে নাও হইতে পারে। নাকের সাথে নাক ডলা দেখে আমি এখন এই যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে একটা পেডোফাইল। ঠিক আছে? এটা দেখেই বোঝা যাচ্ছে একে। এই বদমাইশ যে কত কত মানুষকে যে বলাৎকার করছে বা নিজেও গিয়ে এই কাজটা করছে, নিজেও বলাৎকার অনেকে হইছে। সমাধান দেখাচ্ছেন এটা। এটা আপনার এই বিষয়ে আপনার মতামত কি? একেবারে চমৎকার। কিন্তু এটা তো একটা মানে একটা প্রাণীর নাম চলে আসছে, নিরীহ প্রাণী, যাকে অনেক মানুষ খায়। এরকম নিরীহ প্রাণীর নাকের মতো করাটা এটা ঠিক হয় না। যাই হোক, আগে আমাদের গ্রামে দেখতাম গরুর মুখে ঠুনা লাগায় দিত বাঁশের। ওই যাতে হুম। রাস্তাতে যাওয়ার সময় ক্ষেতের ধান ক্ষেত না খাইতে পারে বা কারো গাছ না খায়। এরকম যে গ্রামের মুরব্বিদের বলতে হবে একটা ঠোনা বানায় দিতে, দেখবেন এরকম খাঁচার মতো একটা লাগাই দিবে। ভাই মানে তাহলে তো এটা বিপদ। ঠোনা তো ২ টা বানাইতে হবে। গরুর তো দেখ মুখ সামলানো যায়, অন্য কিছু চলে না। এর তো ২ টাই ২ মুখই, ২ মাথাই চলে। তো এক মাথায় লাগাইলে তো হবে না। রাইট, রাইট। এর সব জায়গাতে ঠোনা লাগাইতে হবে। বাঁশ কেটে ঠোনা বানায় দিতে হবে, তাছাড়া আর উপায় নাই। তবে এদের আসলেই লজ্জা নাই, হায়া নাই। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে যে চাইনিজ নাস্তিক দেশের উপহার, কমিউনিস্ট দেশের উপহার নিজের নামে চালিয়ে দেওয়া। আমি এইজন্য হুম, বারবার বলি যে, যে ব্যক্তিটি আ চরম ভণ্ড না হবে, চরম মিথ্যুক না হবে, অর্থাৎ আমাদের জামালপুরের ভাষায় বলে ঠাডা পড়া মিছা কথা। যে ঠাডা পড়া মিথ্যা কথা না বলতে পারবে, যে মুনাফিকি না করতে পারবে, যে হুম। প্রকাশ্য এরকম চুমাচুমি না করতে পারবে সে জামাত হইতে পারবে না। আর ওই যে টাকার দেখাইলেন মেরে দিয়েছে। আমাদের জামালপুরেও জামাতের যারা নেতা তারা ওই যে হাই কোম্পানি বানিয়ে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা মেরে দিয়েছে। এটা তাদের স্বভাব। এরা মানুষকে খুব ধোঁকা খুব সুন্দরভাবে দিতে পারে। আর বাংলাদেশের মানুষেরও কিছু স্বভাব আছে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মনে করে খুব বালা। তারপরে ধরা খায় চিকরা-চিকরি শুরু করে। এই যে দেখেন সমিতির ৭৭ লাখ এরকম এটা কিন্তু সারা দেশে এরাই কাজ করে। আপনি কি জানেন যে ডেস্টিনি জাতীয় যত কোম্পানি সবগুলোতে কিন্তু জামাতের লোক। সবগুলোতে 80% সব জামাতি লোক। আপনি গিয়ে খুঁজে পাবেন। যত সুদের কারবার আছে, ফাও ইনকাম আছে, বাটপার ইনকাম আছে সব জায়গায় আপনি জামাতের লোক পাবেন। এটা তাদের হ্যাঁ, স্বভাব। এগুলো তো মানুষকে টুপি পরানো তাদের তাদের হ্যাঁ, একদম হ্যাঁ। খুবই উত্তম পেশা। এখন একটা তো প্রশ্ন থাকে শেখ ফরিদ ভাই যে এই কাজগুলো চোখের সামনে করছে, মানুষের চোখের সামনে। এই যে মানে মানুষের চোখে ধুলো দিচ্ছে। তো এর ব্যাপারে কি মানুষ কোনোভাবে সচেতন হবে না? এদেরকে আর কত মানে এরা আর কতভাবে উম উফতা কইরা এই বাংলাদেশের মানুষদেরকে বলাৎকার করতেছে? এই এগুলোর যে তে চেহারা কোনো ছেলেটার চেহারা চাউনিটা দেখছেন? ছেলেটার চাউনিটা যে দেখছেন এ দেখেন। বলতেছে "কি কামটা করলেন চাচা? এটা কি কাম করলেন?" দেখেন। এই কাজটা কি ভালো হইলো? এই বক্তব্য হচ্ছে এটা। তো এর ব্যাপারে কোনো শাস্তির কেউ বাংলাদেশে এমন কোনো লোক নেই যে এর ব্যাপারে এই যে যৌন হয়রানির কারণে একটা মামলা করবে? মামলা করা বিবেক কি উচিত। সবার পাশাপাশি এরকমই হয়ে গেছে? এদের তো চক্ষু লজ্জা নেই তো সমস্যা এই জায়গায়। তবে মামলা করা উচিত। পাশাপাশি এর নামে হাইকোর্ট থেকে একটা আ আ মানে রায় নিয়ে আসতে হবে যে কোন পুরুষ মানুষের গায়ে যেন এভাবে সে হাত না দেয়। এইভাবে সেই করতে হুম, হবে। মানে একটা রায় নিয়ে আসতে হবে। আরেকটা হইলো যে আপনি দেখেন কত বড় বাটপার হইলে তারা এখন কিন্তু বিরোধী দল। আমরা তাকে মানি বা না মানি সেটা আলাদা বিষয়। হুম, বিরোধী দল হিসেবে একটা এম্বাসির উপহার নিজের নামে চালিয়ে দিল। বিদেশে এটা কি হুম, মেসেজ গেল? বিদেশে মেসেজ গেল যে পাকিস্তানিরা আর কত বড় বাটপার। তার চেয়ে বড় বাটপার হইলো এই যে বাংলাদেশে পাকিস্তানের যে খালাতো ভাই জামাত যেটা এখন বিরোধী দলে আছে তারা। মানে কতটুকু বাটপারি করলে চীন সরকার বা চীনের এম্বাসি বাধ্য হয়েছে এটার এটা নিয়ে বিবৃতি দিতে। তারপরেও এদের আকল হবে না। তারপরও জামাতিদের হায়ালাজ নাই। দেখবেন যে চুরি পে চুরি ফের বিশ্বনা জুরি। দেখবেন এর পক্ষে ফতোয়া হাজির করা শেষ। দেখবেন এর পক্ষে কিন্তু তাদের দলের নেতাদের বুঝাই ফেলছে। এবং তাদের দলীয় নেতারা হুম, সাধারণ মানুষকেও দেখবেন যে একটা গুজামিল দিয়ে বুঝাই দিবে। কোনো সমস্যা নাই। কারণ ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনারও দাড়ি নাই, আমারও দাড়ি নাই। আগে আপনার দাড়ি ছিল, আপনি কেটে ফেলেছেন। দাড়িওয়ালা একটা মাথায় একটা দাড়ি থাকলে আর মাথায় একটা টুপি থাকলে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে। আপনি দেখেন না? মানুষ মাদ্রাসায় দেয়, মৌলবীদের দাঁড়িয়ে টুপি দেখেই তো তারপরে কি পরিণতি হয় আমরা তো দেখলাম।
কিন্তু হুম, আপনি যে প্রশ্নটা রেখেছেন যে বাংলাদেশের মানুষ তারপরেও সচেতন হচ্ছে না। হুম। ৭১-এর কথা বাদই দিলাম। ৭১-এর হত্যা, খুন, ধর্ষণের কথা বাদ দিলাম। এই যে চোখে দেখা বাটপাড়িটা করলো। সরকারের উচিত তার নামে মামলা করা। কারণ দেশের সুনাম বিদেশে ক্ষুণ্ণ করেছে। আর যেখানেই যাবে জামাতিরা সেখানেই নেতাদের দেখলে বলতে হবে এটা বাটপার, চিটার। ওরে বাটপার দেখলেই বলতে হবে এইভাবে। ভাই আমি বুঝলাম যে তারা বাংলাদেশের বুঝলাম কি এটা তো সত্য ইতিহাস যে ১৯৭১-এ বাংলাদেশ বেঁচে দেওয়ার চেষ্টা করেছে, গাদ্দারি করেছে, এই দেশের মানুষদেরকে এখনো করতেছে, বাকি এখনো হানাদারদের উপর করতেছে। তুলে দিয়েছে। হ্যাঁ, এখনো করতেছে। তারা তাদের দেশপ্রেম নাই বুঝলাম। তাদের নামের আগে বা নামের সাথে যে দলের নামের সাথে যেটা জড়িত ইসলাম, তো সেই ইসলাম ইসলামের ব্যাপারে তাদের মনোভাব কি আমরা ইলেকশনে দেখলাম যে তারা জান্নাতের টিকিট বিক্রি করলো, জামাতে ইসলামের ভোট না দিলে নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করলো, এই চুম্মা আমিরি। তারা কি করে চীনের উপহার নেয় বা উপহার মুসলমানদেরকে দেয়, যেই চীন ইসলামকে মনে করে মানসিক ব্যাধি। দেখুন, ইসলামকে মানসিক রোগ ও সংক্রামক মনে করে চীন। এখন মনে হচ্ছে যে বাংলা টেলিগ্রাফ এটা আপনি বিশ্বাস করবেন না। ওকে, ওকে, নো প্রবলেম। কালের কণ্ঠ এটাও বিশ্বাস করবেন না। ইসলামকে মানসিক রোগ ও সংক্রামক ব্যাধি মনে করে চীন। উইগুর মুসলমানদের উপরে যে পরিমাণে নির্যাতন চীন চালিয়েছে অন্য কোনো দেশ এইভাবে, এমনকি ইসরায়েলও এটা করেনি। ইন জেনারেল মুসলমানদের, আমার সাথে একজন সহপাঠী আছেন উইগুর মুসলিম, আহ, আইগুল তার নাম। তার একদম মানে পত্রিকা তো পড়েছি, একদম প্রত্যক্ষ সাক্ষী সে। চীন থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, একজন নারী, আমার বয়সেও বেশ বড়। তিনি মানে তার জীবন দুর্বিষহ করে ফেলেছে। ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যা এই উইগুর মুসলমানদের উপরে করে না। তো তারা বলছে ইসলামকে মানসিক রোগ। আপনারা এটা প্রথম আলো পড়লে এই নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে, আপনারা গুগল করেন। প্রযুক্তির যুগে সত্য আর মিথ্যা যাচাই বাছাই করা খুব একটা কঠিন নয়। তো চীন যেই রাষ্ট্রটি ইসলামকে মানসিক রোগ মনে করে, সেই রাষ্ট্রের ত্রাণ বা সাহায্য এনে মুসলমানদেরকে দিচ্ছে জামাত ইসলামী। তার মানে আপনি, আমার তো কিছু বলার নাই ভাই, আমি বলার ভাষা পাচ্ছি না। মানে এত বড় মুনাফিক, এত বড় মুসলমানদের দুশ্মন, মানে চীনের কাছ থেকে আনবে টাকা। আপনার কি ভুলে গেছেন যে আমেরিকার যে খেজুর খাচ্ছে এই খেজুরগুলো হুম। ইসরায়েলের? এটা বাংলাদেশের লোকেরা ইফতার করলো এবার এই ১ মাস। এই যে চুক্তি করেছে ইমানের জোরে এই জন্য বোধহয় কমে গেছে, এই জন্য এবার মিছিল টিছিল কম। সাদ্দামের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয় তখন হুম। লাখো লাখো লোক মিছিল করতো। আমার মনে হয় এই আমেরিকান খেজুর খাওয়ার পরে ধীরে ইমানের জোর কমে গেছে। আর তার কারণে তারা চায় না নাস্তিক। সেই সরকার যে বলেছে, তারা বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এটা কিন্তু ভাই আমিও বলি নাই, আসাদ নূরও বলে নাই। আমাদেরকে দয়া করে এখানে টানবেন না, আমাদের কথাটা মনে করবেন না। আমরা এটা বলি নাই, আমরা এটা আমরা এটা বিশ্বাসও করি না। মেন্টাল ইলনেস যেটা বলেছে আমরা এটা বিশ্বাস মানে আমি করি না আর কি। তো কিন্তু চাইনিজ গভর্নমেন্ট কিন্তু এটা বলে দিয়েছে। শুধু তাই না, সবচেয়ে আশ্চর্য হবেন কি, এই দেশের মুসলমানেরা তো চুপ, ভারতের মুসলমান তো চুপ, পাকিস্তানের মুসলমানরাও তো চুপ। সবচেয়ে মজার বিষয়, কলকাতার জালিয়াত বামেরা কি বলছে জানেন? এটা নাকি ভারতের, এই যে নিউজ দেখালেন, এগুলা নাকি ভারতেই এই নিউজ ছড়ায়। এটা কলকাতার বামেরা বলেছে, অন ক্যামেরা বলেছে। আমার সাথে কয়েকজনের সাথে তর্ক হয়েছে ফোনে। তারা বলছে এগুলো আপনাদের কে বলে? এগুলো ভারত সরকার, মানে তারাই বলে ভারত সরকার নাকি এটা ছড়াইছে। এই যে নিউজটা আপনি দেখালেন উইগুর নিয়ে। এটা একজন বামে বলছে, বাম, আমরা অন ক্যামেরা তো পাবেন। এই হচ্ছে মানে বামপন্থীরা কত ওকে। বড় বাটপার আর মুসলমানরা কত বোকা। কত বড় বোকা এরা। কোন চীন, যেই চীনে যদি কোনো নারী তার তার পিছন সাইড যদি একটু মানে তার তার পুরো বডি যদি বেশি কাপড়ে ঢাকে সেটা কেচি দিয়ে কেটে দেয়। কোন চীন যেখানে মসজিদগুলোকে পাবলিক টয়লেট বানিয়েছে, মোল্লাদের দিয়ে গান গাওয়ায়, নাচায়, তাদের যে ওই যে শোধনাগার ক্যাম্প আর কি, যেখানে গিয়ে তাদের মানে এই মেন্টাল ইলনেস ঠিক করে সেখানে তাদের নাচায়, গান গাওয়ায়, শুয়োরের মাংস খাওয়ায়। তারপরে ওই ভাই চাইনার নামে আজ পর্যন্ত কেউ কোনো বিবৃতি দেয়নি। ওই বাম চবর্গীয় ওদের কথা না বলছি, পশ্চিমবাংলা এদের আপনি নামও নেন ভাই। ওকে, তাদের এই যে আল জাজিরা, আল জাজিরা তো একই কথা বলছে ফর চায়না। ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, ইসলাম ইজ আ মেন্টাল ইলনেস। এইটাকে সংশোধন করতে হবে। এই দেখেন, এটা আল জাজিরা বলছে, চলে আসে। আর আল জাজিরা মোমেনদের কাছে খুবই প্রিয়, কলকাতার চিঙ্কুদের কাছেও খুবই প্রিয় হবে, যেহেতু ইসলামিক। ইসলামিক সুবহান আল্লাহ, ইসলামিক আলহামদুলিল্লাহ, ওই রকম আর কি। তো
হুম। আল জাজিরা বলছে একই কথা। তাহলে এটা পশ্চিমবাংলার না, না, ভামগুলো কি মানে বলে? আমার সাথে তর্ক হয়েছে। এমনকি তারা অন ক্যামেরা বলেছে। আপনি দেখেন, খুঁজলেই পাবেন। এরা এত বড় বদমাইশ। মানে চায়নার ব্যাপার যখন এই শুনেন, ভারতে যদি এটা হইতো, খোদ 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 ইয়েরা, এই ভারতের বামপন্থীরা এতক্ষণ দেশে বিপ্লব শুরু করে দিত। দেশ ভেঙে ভারত ভেঙে ফেলতো। ইসরায়েলে যদি এই ঘটনা ঘটাইতো, সারা পৃথিবীতে মিছিল হইতো। বামের আগে মিছিল করতো। মুসলমানরা তো জুম্মার নামাজের পরে মিছিল করতো। বামেরা ফজর নামাজের পরে শুরু করে দিত। আর কারণ আজকাল কেন ফজর নামাজ বললাম? আজকাল মোটামুটি বামপন্থীরা নামাজ পড়া শুরু করেছে। নামাজ ধরা শুরু করছে, উমরা হাজি হয়। অনেক বামদের দেখবেন উমরা হজ করে আসছে। ঠিক আছে? মোটামুটি এরা এখন ফজর নামাজও পড়ে। আমি এক বামের চিনি, সে আমারে বলেছে আয়াতুল কুরসি পাঠ করলে নাকি করে ফু দিলে পানির গুণাগুণ পরিবর্তন হয়ে যায়। এটা কমিউনিস্ট। এগুলো তো একজন আমরা বাংলাদেশেও দেখছি না, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা হজ করতে গেছেন। জি। আবার এই এইদিকে জন্যই আবার বোধহয় না, হিন্দিতে বলে হাজারো হাজারো চুহা খা কে বিল্লি চলে হজ পে, এরকম কোনো একটা হাজমে ইয়ে আছে। ১০০ বিল্লি খাকে বিল্লি চলে হজমে। যাই হোক, এই যে দেখেন। জি, এইবার একটু আমরা বুঝলাম চীনের অর্থ খুব আরাম। যদিও ও চীন আরেক মনে করে ইসলাম মানসিক রোগ। একটু যুক্ত করি, আমি ভুলে গেছি তখন। সে জি, সবচেয়ে হাস্যকর ব্যাপার যেটা আমি দেখলাম, এটা মিডিয়াতে তো এটা আলোচনা হয়নি, আপনার এখানে করি। হুম। অমুসলমানের তো সালাম দেওয়া হারাম, চীনের এই লোকদের তো সালাম দিছে। আপনি ভিডিওটা দেখেন, দেখবেন যে বলতেছে আসসালামু আলাইকুম করে জড়াই ধরতেছে, কোলাগুলি করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। অমুসলমানকে তো সালাম দেওয়া যাবে না ইসলামের পরিভাষায়। সে সালাম দিল কেন? এটা তো একটা কুফরি কাজ করছে, বেদাতি করেছে, শিরকি করছে, অন্য ইসলামিক কাজ করছে জামাতের আমির। এই ব্যাপারে কেউ এখন কথা বলে না। ঠিক আছে, আমি যখন আমার স্যারদের, হিন্দু স্যারদের সালাম দিতাম, বলতে খবরদার, হিন্দু স্যারকে সালাম দেওয়া যাবে না, বলবি আদাব আদাব। আমি সালাম দেওয়া যাবে না কেন? বলছে কোনো কাফেররে কোনো মুসলমান সালাম দিতে পারবে না। তারপর থেকে আমি আমার কোনো দিদি, মানে আমাদের যারা পড়াইতেন সেই দিদি বা স্যারকে ছোটবেলায় সালাম দেই নাই। কারণ মুসলমান না তো, সে তো কাফের। আমার শিক্ষক হোক, আমার উস্তাদ হোক, সে তো কাফের, সালাম দেওয়া যাবে না। তারে বলতে হবে আদাব। এই আদাব আবিষ্কার হয়েছে এই উপমহাদেশে। কিন্তু এই তাহলে এই মৌলবী সাহেব চাইনিজ নাস্তিকের ও বুঝতে পারছো, তো হিন্দু না, হে তো কাফের না, হে তো নাস্তিক। নাস্তিকরা তাহলে বোধহয় কাফের না, তাই না? চাইনিজরা তো নাস্তিকরা তো কাফের। জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক, ঠিক, এই তো। ঠিক। চিন্তা করে সাকিব দেন। ভাই, এই ছবিগুলো দেখে জামাত শিবিরের কর্মীদের আত্মহত্যা করা উচিত। এই সিনটা দেখার পরে। যদিও তাদের সারা লজ্জা নাই, অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? ওষুধ দেব কোথা? দেখেন তো, এই কুষ্টিয়ায় ধর্ষণের শিকার শিশু আইসিইউতে, মাদ্রাসা সুপার সহ গ্রেপ্তার ৩। আমি একটু পড়ি এটা কেমন? দেখতে পাচ্ছেন? আ মাদ্রাসার সেই শিক্ষার্থীর অবস্থার অবনতি, মাদ্রাসা থেকে আপোসের জন্য চাপ। প্রথম আলোর বরাত দিয়ে ১৭ মার্চ ২০২৬-এর এই খবরটি পড়ি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে চিকিৎসাধীন মাদ্রাসার সেই শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীর বয়স ১০ বছর, তার অবস্থা আরও অবনতি হয়েছে। প্রাথমিক গাইনি পরীক্ষায় শিশুটির যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনায় করা মামলা না চালিয়ে আপোসের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও সদস্যরা। এমনকি অন্য জায়গায় নিয়েও শিশুটির চিকিৎসার জন্য মাদ্রাসার পরিচালকের পক্ষ থেকে শিশুটির বাবার কাছে লোক পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে এসেছিলেন মাদ্রাসা পরিচালকের পক্ষে ৪ জন ব্যক্তি। গ্রেপ্তার হওয়ার আগে মাদ্রাসা পরিচালক নিজেও ফোন করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য চাপ দিয়েছিলেন বলে জানান শিশুটির বাবা। এই হচ্ছে মাদ্রাসা শিক্ষার অবস্থা, এবং এই হচ্ছে আমাদের দেশের মানুষ যাদের বিবেক বিসর্জন দিয়ে এই মোল্লা মুন্সি মাথায় টুপি দেখলে তাদের সন্তানদেরকে সেই মোল্লাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যেন ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন করে। সমকামীদের বিরুদ্ধে এত বিদ্বেষ, ঘৃণা, ট্রান্সজেন্ডারদের প্রতি ঘৃণা, বিদ্বেষ। তারা স্বেচ্ছায় যা কিছু করছেন স্বেচ্ছায় তাদের ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু এরা করছে সমাজ ধ্বংস করে দিচ্ছে। একটা শিশু, সে সমকামী নয়, কিন্তু যদি আরেকজন সমলিঙ্গের কারো কাছ থেকে ধর্ষণের শিকার হয়, সে বড় হয়ে এই ট্রমা থেকে বের হতে পারবে না। যেমনটা আমাদের চোখের সামনে উদাহরণ, এই 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 জামাত ইসলামীর এই ধর্ষকের কাছ থেকে চুম্মা খেয়ে দেখুন, এই শিশুর এই লোকটির তো দাড়ি চুল উঠেছে, যুবক। এই যুবকের বিব্রত হওয়া দেখুন। মানে দেখুন, কোনো কিছু বুঝে ওঠার আগে চুমো দিয়ে গেল। লা দেখুন। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আমি এই ব্যাপারে একটা উদাহরণ দেই। জি, আমি উনি ছিলেন বিএনপির এমপি। বিএনপি করতেন। টুপি মাথায় দিয়ে থাকতেন সবসময়। নাম বলব না।
আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেরই। দেখতাম কি সে না শুধু বাচ্চা মেয়েদের গায়ে হাত দিত, মানে কেউ বেড়াইতে আসলে, মানে তার সাথে দেখা করতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে শিশু এই মেয়েদের গায়ে হাত দিত। গায়ে হয়তো তার কিন্তু বয়স অনেক হয়ে গেছিল, একটা হুম। টুপি রাখতো, নামাজ পড়তো না। লোকজন যখন বেশি থাকতো তখন গিয়ে নামাজের একটা বরং ধরে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আসতো, টুপি মাথায় দিয়ে থাকতো অলওয়েজ। যেই আসতো তার সামনে, মানে টেকনিক্যাল কারণে আরো বেশি কিছু বলতে পারছে, তার লোকটার নাম প্রকাশ হয়ে যাবে আর কি। তো বুঝে ফেলবে সবাই। তো সেই লোক আমি প্রথম দিন বুঝি নাই, দেখি বাচ্চা কাচ্চা আসলেই মনে করেন তার ডেস্কের সামনে লোকজন আসে, এদিকে এদিকে ডাইকে না আদর করে দেখি গায়ে হাত দেয়। পরে আমি তার পাশে দাঁড়াইছি, দেখি কি করে, দেখি সত্যি সত্যি সে আমার আমার সাথে চোখ পড়তেছে, তাও লজ্জা পায় না, সে গায়ে হাত, এটা সবাই জানে। কোন আগে সেটা বিএনপি এমপি ছিল একজন এরকম, শুধু তার মানে আবার আওয়ামী লীগের আবার খুশি হয় না যে শুধু বিএনপি এমপি এই কাজ করতো, এটা আওয়ামী লীগের এমপির ওইগুলো করে, হয়তো ওটা আমি জানি না। ওই লোকটা দেখতে মনে হয় যে একটা সাদা টুপি পরে থাকতো, গোল টুপি, বুঝতে পারছেন, দামি একটা টুপি পরতো। হুম। ভণ্ডামি, মানে মানুষ যে কত রকম ভণ্ড হইতে পারে, তারা দেখলাম মেয়েদের গায়ে, ছোট ছোট মেয়েদের গায়ে হাত দিত, বা একটু তরুণী আসলে তার পিঠে হাত দিত। এমনকি ডেস্কের এখানে অনেক মেয়ে দেখি যারা এরকম ভুক্তভোগী, তারা তার দ্বিতীয় আবার যায় না, তারা তার দ্বিতীয় আবার যায় না, ওই টাইনে আনার চেষ্টা করতো, এই সামনে সবার সামনে এগুলো করতো। তো আর এ তো পুরুষের ধরা শুরু করে দিছে, এই চুম্মা সবিক, মানে এইটাই, মানে কত বড় বেহায়া বেলাজ। এই জামাত শিবির, এই শিবির তোরা ভাই, শিবির যারা করে ভাবির পোলারা গলায় দড়ি দিয়েও যমুনাতে যায়। আর যারা জামাত করো ঢাকা শহরে, ওই ডাক্তার মাসুদ নাকি, আরে বেটা মান্ডা, মান্ডা খালের মধ্যে যায়, খালের মধ্যে পচা বানিতে যায়, বেটা গলায় দড়ি দেয়, গলায় হাড়ি বাইন্ধে, হাড়ি না পাইলে পাথর টাথর থাকলে, কোনো লাঠি মুঠি থাকলে এটা বাইন্ধে গলায় দড়ি দেয়, শালা বেহায়া। এরকম একটা গেরে নিয়ে আসছস বেটা তোরা এখানে, তোদের দলের আমির বানাইছস, আমার দেশের ইজ্জত নষ্ট করতেছে এখন। আরে তোরা দলের ইজ্জত নষ্ট কর। এখন সে বিরোধী দলের নেতা, সংসদের বিরোধী দলের নেতা, তার সেই যদি এই কাম করে, মানে আমি এটা কিন্তু যে কোনো পৃথিবীর অন্য যে কোনো দেশে কিন্তু একটা অফেন্স, সভ্য দেশে সাথে সাথে তার হ্যাঁ, শাস্তি, তার নামে অফেন্স অবশ্যই। আপনি গে শাস্তি হন, হয়ে যায়। যাই হন, হ্যাঁ, হ্যাঁ, কোনো এইটাই তো, মাইনরের গায়ে হাত দিতে পারবেন না। শাস্তি মানে আর শাস্তি জেল প্রাপ্তবয়স্ক হয়ে হলে যাবে, তার অনুমতি নিতে হবে। অনুমতি নিয়া এটা জেল হয়ে যে যায়। কেউ, সবার জন্য সমান আইন। হ্যাঁ। আমার মনে হয় সে কিন্তু প্রতিদিনই মনে হয় শিশুদের নিদর্শন করে, এই মাদ্রাসা মৌলবীদের মতো। মানে এখন তো ক্ষমতায় আরো মৌলবী সাহেব হুম। না যায়, তোর উপায় নাই, নাহলে বলবো যে ছাত্র শিবির পাঠাই দিবে, তো রক কাটবে, এগুলো বইলে যাও। তারপর জান্নাতের ডর আছে, জান্নাতে মৌলবী সাহেবের কাছে গেলে জান্নাতে যাবি, এই ভয়ও দেখাইতে পারে, লোভ দেখাইতে পারে। মানে এই বহু ক্ষতি করতেছে সমাজের, দেশের তো ক্ষতি করতেই আছে, এই পুরুষ মানুষের অনেক ক্ষতি করতেছে। মানে খুবই আপনি আমার বিশ্বাস করেন, ওই ছেলেটাতে খুব মায়া লাগছে আমার, যার নাকে নাক লাগাইলো তো কি বিব্রত। তারপরে যে যারে আপনার ওই দেখলেন না ঘাটে এরকম করে কিরকম তাকায় আছে, অসহায় হয়ে গেছে সে, কারণ কিছু করার নাই তো। একটা মানুষ হুট করে এসে আপনার গায়ে হাত দিল, আপনি তখন কি করবেন? তবে এই লোক যে কোনো সময় একটা চটকানা বোধহয় কারো হাতে খায় যাইতে পারে, আমার ধারণা যে কোনো সময়, মানে জামাত শিবিরের মিটিং এর বাইরে গেলে সে চটকানা খাবে, মানে আপনার আমার মতো কারো পাল্লায় পড়লে কিন্তু চটকানা খাই যাইত। তো তার নামে মামলা করা উচিত। চীনের যে চীনের যে উপহার নিয়ে সে নিজের নামে চালাইছে, এর জন্য তার 420 অর্থাৎ 420 420 420 ধারায় এনে মামলা করা উচিত। এই দেশে সে ক্ষতি করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা আনা যায়, কারণ দেশের ক্ষতি করছে, তো দেশের রাষ্ট্রের ক্ষতি করছে, মানে মামলা আনা যায় এই প্রতারণার জন্য। তারপরেও দেখেন এই জামাতিদের লজ্জা নাই, আর লজ্জা থাকলে তো আর কেউ জামাত শিবির করে না, এটাও ঠিক, হয়তো বইলা লাভ নাই। বইলা লাভ নাই ভাই। এবং আমরা দেখলাম যে ওই যে নুরুল হক নূরের যে অনুসারী ছিলেন, অনেকের কাছে তিনি আমতারেক হিসেবে পরিচিত। হ্যাঁ, তো খাল ফলাম। তারেক, হ্যাঁ, উনি নিজে পর্যন্ত তারেক বলছেন, আমরা যদি একটু দেখি ওই ওই ও ভিডিওটা বলছে আমাকে একটু ওরাও নাকি শোনান তো। চুমা দিছিল। হ্যাঁ, মানে একদম সাক্ষী দেখুন। আম যাক, তারেকের তো যাক বয়স-টয়স ঠিক আছে। যদি তার অনুমতি নিয়ে এটা করে থাকে, বা ধরেন ইউনূসরে পছন্দ হইতে পারে যে জীবনে অনেক চুমু দিছি, নোবেল চুমু দেই নাই। তো ইউনূসরে দাও, সেটা অনুমতি নাও। নিয়ে তারপরে দাও। মানে না, এই ধরনের ধর্ষকদের কিন্তু মারাত্মক ফ্যান্টাসি থাকে। হ্যাঁ, ফ্যান্টাসি, তো ফ্যান্টাসি। ওইটা করো। প্রাপ্ত তারেকের মুখ থেকে শুনি কিভাবে। এটা জামাতের আমিরের এই বক্তব্যকে আপনি কি হিসেবে ট্রিট করবেন, মানে কি হিসেবে অভিহিত করবেন? না, এই লোক একটা ফাঁকরা লোক, বুঝছেন? এই লোকটা ম্যানার বোঝে না, রাস্তাঘাটে মানুষকে চুম্মা খাই, আমাকেও একবার হাতে চুমা দিয়েছিল। তো এগুলো খুবই বিব্রতকর অবস্থা, কি সব করে, তারপরে গা হাতায়। হ্যাঁ, তো আমাদের এটা, আমার কাছে লোকটাকে গে মনে হয়, বুঝতে পেরেছেন? তো আহ, তারেক মানে বেচারা, এই যে তাকে প্রশ্ন করার পরে দেখেন তার কিন্তু তারেকের ওই স্মৃতি মনে আছে যে তার গায়ে হাত দিয়েছিল, এবং হাতে চুমু দিয়েছিল। মানে আর ফাইন একটা শব্দ বলছে, আমার জামাতপুর এগুলো বলে যে তো একটা ফাত্রা লোক, জামাতের আমির যে একটা ফাত্রা, এটা এটা আমরা বললে তো আমাদের কি গালায়, আমার হাসি আসতেছে।
বুঝতে পারছেন? এত বেশি হাসি আসতেছে যে আমাদের জামালপুরেও এরকম ফাত্রা বলে এই ধরনের লোকগুলোকে। তো এই গাল ফলাম তার সুন্দর কথা বলছে, ওটা হলো ফাত্রা। জামাতার হুম। আমির হলো একটা ফাত্রা লোক। জি। শেখ ফরিদ ভাই, আমরা একটু দেখি এবার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের অনেকের প্রশ্ন আওয়ামী লীগ কবে ফিরবে? সেই উত্তর বোধহয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। তিনি বলেছেন, "আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলবে না সরকার, তুলবে না। নিচ্ছে না সরকার।" এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। ৭১ টিভির ফটোকার্ডটি দেখালাম যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। আপনার মতামত কি শেখ ফরিদ ভাই? এটা কোন দিকে যাবে? আওয়ামী লীগের অনেকেরই আশা ভরসা ছিল যে বিএনপি ক্ষমতায় এলে তাদেরকে পুনর্বাসন করবে। তারা যেভাবে বসে থাকে, হায় ভারত, হুম। হায় আমেরিকা, হায় এই হায়, হায় আল্লাহ খালেদ আরকি। আপনি যেটা বলেছেন, আমারও কিঞ্চিৎ ধারণা ছিল যে স্থানীয় নির্বাচনের পরে নিষেধাজ্ঞাটা তুলে নিবে। এটা আমার একটা এখনই নিবে না, নির্বাচন হওয়ার পরে স্থানীয় নির্বাচন। কারণ চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো পদ তো তারা ছাড়তে চাইবে না। তো এটাকে আওয়ামী লীগের সামনে মূলা ঝুলিয়ে পরে তুলে নিবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবের, বিএনপির এই মহাসচিবের এবং মন্ত্রী, তার এই বয়ানের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে তারা নিষেধাজ্ঞা তুলছেন না। যেগুলো নির্বাহী আদেশ এই তথাকথিত এনজিওগ্রাম সরকার যে দিয়েছিল, তার একটা হলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিষেধাজ্ঞা। বিএনপি যে কাজটা করলেন এবং বিএনপির পক্ষ থেকে যে দাবিটা, যে এখন তার বলতে পারো না, অবশ্য পরের দিন আবার যদি বলে আমি বলি নাই, তাহলে অন্য কথা। কারণ এতে তো ওর অভ্যাস আছে, সকালে বলে 2 ঘন্টা পরে বলে বা একদিন পরে বলে এটা তো আমি বলি নাই। তো যাই হোক, এটা তারা বলবে না যে বলি নাই, এটা তাদের মনের কথা, এটা তিনি তার হৃদয়ের কথাটা বলে দিয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। কারণ খেলার মাঠে যদি শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে তো আপনি হারবেন, আপনি জানেন। হুম, তো আপনি যার কাছে হারবেন তাকে তো আপনি চাইবেন না, এটা স্বাভাবিক। কিন্তু এটা ফুটবল খেলাতে হতে পারে, গণতন্ত্রে এই সুযোগ নেই। গণতন্ত্রে আপনাকে বৃহত্তর দল বা ছোট দল হোক, আপনি তাকে রাজনীতি করতে দিতে হবে। যদি করতে না দেন, তাহলে বোঝা গেল যে আপনি গণতন্ত্র বিশ্বাস করেন না, বা যে দেশে তা ঘটবে বোঝা গেল সেই দেশে গণতন্ত্র নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো কাজ করে নাই যে আপনি তাকে নিষিদ্ধ করতে পারবেন। আর সবচেয়ে বড় দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, তা আমরা তাদের পছন্দ করি বা না করি, কেউ তাকে পছন্দ করুক বা না করুক, এই মুহূর্তে যদি ইলেকশন হয়, আওয়ামী লীগ একটা সিট বেশি পেয়ে হলেও একক ক্ষমতা অংশগ্রহণ, মানে 151টা সিট সে পাবে এখনো যদি নির্বাচন হয়। আমরা জানি আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি, ভুল ত্রুটি, অনেক কিছু রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এরা এত খারাপ কাজ করছে যে এই আমার ভাবির পোলারা এনজিওগ্রাম সরকারে ডক্টর ইউনূসের জামাতে যেভাবে নামাজ কালাম পড়েছে, এই এনজিওগ্রাম সরকার এবং জামাত, আসলে তো এটা জামাতেরই সরকার ছিল, এমন আকাম কাম করেছে যে মানুষ আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলোকে অবচেতন মনেই ক্ষমা করে দিয়েছে। পরিস্থিতি এরকম ছিল যে আমি ছিলাম সারাদিন চুলোতে, মনে করেন আগে ছিলাম আমি গরম বালির উপরে, সেখান থেকে ধরে নিয়ে আমাকে চুলার সামনে তুলে দিলেন, কোনো কড়াইয়ের মধ্যে দিলেন। তো ওই কড়াই থেকে তো আমি আবার লাফ দিয়ে পড়ে গেলে তখন আমার গরম বালুর কথা মনে থাকবে না। বিষয়টা এরকম হয়েছে। তো এই যে মির্জা ফখরুল যে বক্তব্য দিলেন, এটা যদি আমার ভাবির পোলা পাটোয়ারি ফাটোয়ারি মাটোয়ারি হাদি মাদি গাদি ফাদি যারা আছে এগুলা বলতো, আমার কোনো কথা ছিল না, আমার ভাবির মাইয়ারা বললে কথা কোনো সমস্যা ছিল না। কিন্তু মির্জা ফখরুল সাহেব এটা বলাতে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, একটা দলের স্টেটমেন্ট, একটা দেশের স্টেটমেন্ট, একটা সরকারের স্টেটমেন্ট। মির্জা ফখরুল সাহেব যে বিবৃতি দিয়েছেন, এই বিবৃতি দিয়ে মূলত তিনি তার দলের জন্যই গর্ত খোঁড়া শুরু করে দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার কারণেই ঠিক এই বক্তব্যটাই কপি করবে একদিন ওবায়দুল কাদের সাহেব, বা বা ওই যে আরো আছে যারা, কি কামাল সাহেব আছেন, এরা একদিন, বা শামীম ওসমান একদিন বিবৃতি দিবে যে বিএনপি কে আমরা কি নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার করব না। কেন বললাম কথাটা? কারণ এইভাবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, তাহলে বিএনপিও তো একদিন নিষিদ্ধ হইতে পারে, যে কোনো শ্রোতা। কারণ খলের তো আর সলের অভাব হয় না। আর আওয়ামী লীগের তো সলের এখন আর অভাব নাই, সলগুলো তারা তুলে দিয়েছে। আপনি যে আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, যে আইনে ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, সেই আইনেই আপনি বিএনপিকে নিষিদ্ধ করতে পারবেন, ছাত্র দলকে নিষিদ্ধ করতে পারবেন। আর জামাতের তো আলাপই নাই, তাকে নিষিদ্ধ করার তো বহু কারণ ৭১ সালের পরেই তৈরি হয়েছে, তার জন্য একটা মামলাই যথেষ্ট। বরং সেখানে জামাতের বিরুদ্ধে আপনি আদালতে রিট করে আপনি জিততে পারবেন না। বিএনপি তাও রিট করে অনেকটা সময় নিয়ে জিততে পারে হয়তো, কিন্তু ওই যে ঠিক মির্জা ফখরুল সাহেবের মতো ভদ্রলোক যদি এই কথা বলে, তাকে বলা হয় বিএনপির ভদ্রলোক। তো আমি স্পষ্ট একটু একটু অভদ্র ভাষায় বলি, সেটা হলো যে গণতান্ত্রিক রাজনীতিতে এগুলো সুদূর বুদুর চলবে না। বড় বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিতে হবে। মির্জা সাহেব, আপনি যে চখা রাজাকারের ছেলে, এটা আরো প্রচার বেশি হইতেছে, আমি বলি নাই, এটা এখন জামাতিরাও বলে আপনি নাকি চখা রাজাকারের ছেলে। আমি যখন বিএনপি লোকদের বলতাম যে
এই মির্জা ফখরুল সাহেব হচ্ছে একজন রাজাকারের ছেলে, এটা আমি শুনেছিলাম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে, আমিও জানতাম না। এটা যখন আমি বিএনপির অন্যান্য নেতাদের বলছে এগুলো মিথ্যা কথা, মাহমুদুর রহমান মান্না তাকে আওয়ামী লীগ করছে তাই এগুলো বলে। তখন সে আওয়ামী লীগেই ছিলেন, বলছে যে এগুলো মিথ্যা কথা, আওয়ামী লীগের লোক তাই এগুলো ছড়ায়। তার বাবা রাজাকার ছিল না, কিন্তু কাগজপত্র দলিলে জানা আছে যে তিনি চোখা রাজাকারের ছেলে, চোখা রাজাকারের পুত্র তিনি। তো চোখা রাজাকারের পুত্রের কথা কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? পারবে নিষিদ্ধ রাখতে? বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে তারা সমৃদ্ধ। এখনকার ছাত্রলীগের কথা বাদ দেন, এখনকার আওয়ামী লীগের কথা বাদ দেন, কিন্তু আওয়ামী লীগের যে অতীত সেটা খুবই সমৃদ্ধ, বর্ণাঢ্য। তাদের ইতিহাস রয়েছে, যে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। তো সেই দলটিকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। তার চেয়ে বড় কথা, এই দেশের গণমানুষের দল আওয়ামী লীগ, এই দেশে বিএনপিও নিষিদ্ধ করা যাবে না। এই যে আমি বলতেছি বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, বিএনপিকেও নিষিদ্ধ করা যাবে না। আমরা কিন্তু বিএনপির আমলে একজন অধ্যাপক লিখেছিলেন যে বিএনপি দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে না, তার জন্য কিন্তু অনেক গালাগালি শুনতে হয়েছিল তার। তাহলে বিএনপি যদি নিঃশেষ না হয়ে যায়, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করে দেবেন? মির্জা ফখরুল সাহেব তার এই বয়ানের মাধ্যমে তার দলের অবস্থান, তার সরকারের অবস্থান তিনি বর্ণনা করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এটা তার জন্য ক্ষতি হবে, বুমেরাং হবে, আওয়ামী লীগ বরং আরো বিপজ্জনক হয়ে ফিরবে। এমনি যদি আওয়ামী লীগকে স্পেস দেয় এই মুহূর্তে, যদি দিত, তাহলে অদূর ভবিষ্যতে বিএনপির একটা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা সেটা থাকতো না, বা থাকলেও সেটা ক্ষীণ থাকতো। কিন্তু এখন এই কথা বলার মাধ্যমে আগামীতে বিএনপি নিষিদ্ধ হবে এটা এখন স্পষ্ট বোঝা যায়। ধরেন আগামীতে বিএনপি নিষিদ্ধ হলো, তখন কিন্তু আমরা বিএনপির পক্ষে কথা বলতে পারবো না, আমরা চাইলেও বলতে পারবো না। কেন পারবো না? কারণ একটা মানুষও, বিএনপির একটা লোক এটার প্রতিক্রিয়া জানায়নি যে না এটা ঠিক না, একটা দল থাকবে, একটা দল থাকবে। আওয়ামী লীগকে আপনি কেমনে নিষিদ্ধ করবেন ভাই? এটা কি আপনি আর আমি যে আমরা 20 জন 50 জন লোক আছি, অলি গলি প্রত্যেক ঘরে আওয়ামী লীগের লোক আছে। বিএনপি যে করবে, বিএনপি যে যদি থাকে 5টা, তাহলে আওয়ামী লীগ সেখানে আছে 6টা সেই গলিতে। তাহলে আপনি এই দলটাকে কিভাবে নিষিদ্ধ করবেন? আর গণতন্ত্র তো, এটা তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ না, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর এই বক্তব্য দেওয়ার যখন তিনি বলেছেন আওয়ামী লীগকে তিনি আসতে দিবেন না, এই কথা বলার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আওয়ামী লীগের চাইতে তিনি বড় ফ্যাসিস্ট। কারণ আওয়ামী লীগের আমলে বিএনপি নিষিদ্ধ ছিল না, এমনকি জামাত শিবিরও নিষিদ্ধ ছিল না। আপনি এই বক্তব্যটা পরে কিন্তু মির্জা ফখরুল সাহেব আরেকটা বক্তব্য দিয়েছে, মানে আমি ক্লিপ দেখেছি, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের পিপল তাকে রিজেক্ট করেছে। মির্জা সাহেব জানেই না যে নির্বাচন হলে কালকে তিনি তার জামানত চলে যাবে। কালকে মির্জা ফখরুল সাহেব ঠাকুরগাঁয়ে যদি আওয়ামী লীগের সাথে ইলেকশন করে ফেল করবে, আর ঢাকা শহরে যদি আমার সাথে ইলেকশন করে মির্জা ফখরুল সাহেব আমার সাথে ফেল করবে। মির্জা ফখরুল সাহেব এটা জানেই না। আওয়ামী লীগের নেতার সাথে তার নিজের বাড়ি ঠাকুরগাঁও ইলেকশন করলে ফেলটুস হয়ে যাবে, জামানত থাকবে না মির্জা সাহেবের। আর বলে আওয়ামী লীগ নাকি জনগণ রিজেক্ট করেছে, তাহলে আপনি ইলেকশন করতে দিলেন না কেন? কিভাবে প্রমাণ করলেন যে এই দলটা নিয়ে? আমি বললাম যে আসাদকে তো জামালপুরের মানুষ পছন্দ করে না, সেটা কিভাবে প্রমাণ হবে? নির্বাচনের মাধ্যমে, নির্বাচন করতে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে যদি বয়কট করে, রিজেক্ট করে, সেটা রিজেক্ট। এই মির্জা সাহেবের বক্তব্যের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, করা যাবে না, এটা সম্ভব না। কোনো দলকে রিজেক্ট করা যায় না। এদের হাবভাব দেখে মনে হয় যে আওয়ামী লীগ এদের যে পিডানের উপর রাখছে ভালোই করছে, মানে they deserve একেবারে it. একেবারে এক্স্যাক্টলি, আপনি ভালো কথা মনে করছেন। এইবার বলি, আমাদের প্রিয় আপনি চিনেন আকরাম ভাই। আকরাম ভাই এরকম কিছু কথা বলতো যে বাংলাদেশের জামাত, বিএনপি এবং বাংলাদেশ অনেক কিছু ডিজার্ভ করে, মানে নেগেটিভ এগুলো বলেছেন। যেমন বলেছিলেন ভারত বাংলাদেশ, আমি বলেছিলাম ভাই ভারত কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করবে, এটা 7-8 বছর আগের কথা। আকরাম ভাই বলছিলেন যে এটা বাংলাদেশ ডিজার্ভ করে 7-8 বছর আগে। তেমনি এই যে আপনি যেটা বললেন যে বিএনপি জামাত আওয়ামী লীগ যে এদের পেদানি দিত, এটা ডিজার্ভ করে, এবং আগামীতে এই ডিজার্ভ এত বাড়বে যে এদের পক্ষে আমরা কথা বলতে পারবো, কারণ জায়গা রাখে নাই। মানে আমরা তখন যদি দোহাই দেই, আমি শেখ ফরিদ, আপনি আসাদ নূর, আমরা যদি না ভাই আওয়ামী লীগের বন্ধু যারা আছেন তারা বিএনপিকে নিষিদ্ধ করেন না, গণতান্ত্রিক রাষ্ট্রে ডাইভার্সিটি দরকার, সৌন্দর্য দরকার, তখন তো তারা আমাদের মুখের উপরে বলবো মির্জা ফখরুল যে বলছিল আমাদেরকে নিষিদ্ধ করে রাখবে, এই স্কোপটা পর্যন্ত। কিন্তু আজকে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিত, তাহলে অদূর ভবিষ্যতে যদি বিএনপি কে নিষিদ্ধ করতো, আমরা কিন্তু বলতে পারতাম যে ইউনূস নিষিদ্ধ করেছে, বিএনপি এসে উঠেই নিয়েছে। কিন্তু এখন কিন্তু সেই মুখটা থাকলো না। আমার মনে হয় এটা বিএনপি তার পরিণতি নিজেই ডেকে আনতেছে। সম্ভবত আওয়ামী লীগ যা করতে চায় নাই, আওয়ামী লীগকে করতে বাধ্য করবে, একে নিষিদ্ধ করতে, বিএনপিকে নিষিদ্ধ। জামাত তো নিষিদ্ধ হবে, ঠেকাইতে পারবে না, বরং বিএনপি এখন নিষিদ্ধ হবে। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। এখন একটা প্রসঙ্গে এই প্রসঙ্গটা একটু হাস্যকর, তাও আমরা একটু দেখি। এই যে এই ব্যক্তিটি বর্তমানে আলোচিত কোরআনের ভুল ধরতে গিয়ে আত্মসমর্পণ অভিনেতা গাজী রাকায়েতের,
এটা যে পিনাকির মতো একটা ধর্ম ব্যবসা সেটা উন্মোচন করেছেন মঞ্জুরে খোদা মঞ্জুরে তরিক ডক্টর ভাই। মঞ্জুরে খোদা তিনি এক তরিক। জি, হ্যাঁ, উনি একজন তিনি একজন, সাংবাদিক। না না না, উনি একজন অধ্যাপক, সাংবাদিক এবং সাবেক ছাত্রনেতা। রাইট। তো তিনি বলছেন যে ২০২০ সালে কানাডায় যে বেগমপাড়া বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের অন্যতম অভিযুক্ত ছিলেন গাজী বেলায়েত হোসেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, তরিক ভাই কানাডার বেগমপাড়ায় এই যে অর্থাৎ চোরবাটপাড়া গিয়ে ওইখানে যে গাড়ি কেনে এটার বিরোধিতা করে ব্যাপক আন্দোলন করেছিলেন। তো সেই সময় বাংলাদেশের পত্রপত্রিকায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অনেকগুলো অভিযোগ প্রকাশিত হয়। সেখানে বলা হয় তিনি বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পাচার করেছেন। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও ছিল। তার বিরুদ্ধে হাইকোর্ট থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকলেও তিনি কৌশলে দেশ ত্যাগ করেন। এই হচ্ছে চোর। চোরের নাম দেখতে পাচ্ছেন, গাজী বেলায়েত হোসেন। এবং এই তারই চোরার ভাই, এই ভাই সোনার ভাই। হচ্ছে, এবং এই রাকায়েতের এই ধান্দার কারণ হচ্ছে যে সে ওই হ্যাঁ, বেগমপাড়ায় যাবে বলে বিশ্বস্ত সূত্র হ্যাঁ, জানিয়েছে। এবং দেখেন, পিনাকি যখন ভেজাল ওষুধ, কালাজ্বরের ভেজাল ওষুধ খাইয়ে প্রায় ২০০ শিশু হত্যা করে ফেলে এবং আওয়ামী লীগ তাকে জেকে ধরে, এক প্রকার আবার তাকে ছাড়ও দেয়। বললাম না, আওয়ামী লীগ পিনাকিকে তৈরি করেছে। তার সেই পপুলার ফার্মার এই 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 গণহত্যা চালানো মানুষের উপরে এটা যদি শাস্তি দিত, পিনাকি জেলে থাকতো। সেটা বুঝতে পেরেছিল। বুঝতে পেরে কিন্তু সে রয়ের সাহায্য নিয়ে, ভারতের সাংবাদিক সুবীর ভৌমিকের সাহায্য নিয়ে ১ সপ্তাহের ব্যবধানে ভারতে গিয়ে ১ সপ্তাহের মধ্যে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সেটা দিয়ে থাইল্যান্ড ফ্লাই করে ওইখান থেকে ফ্রান্স যায়। এবং এখন সে যেভাবে ইসলাম প্রচার করছে, ইসলামের পক্ষে কথা বলছে। কারণ এই বৃহৎ নির্বোধদেরকে যদি পকেটে নেওয়া যায়, তাহলে তার আকাম কুকাম নিয়ে কখনো কেউ কোনো কথা বলতে পারবে না। দেখবেন যখন কেউ অন্যের স্ত্রী এইরকম বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ে, তখন ইসলামের দোহাই দেয় যে ইসলাম মানে অনেক ধার্মিক হওয়ার চেষ্টা করে। এবং অপরাধ বোধে অনেকে ভোগে। আমাদের দেশে দেখি সিনেমার অ্যাক্ট্রেসরা শেষ বয়সে এসে যখন আর যৌবন থাকে না, তখন এসে হজ করে এসেছেন বা এই ধরনের বিভিন্ন ভেগ ধরেন। শেখ ফরিদ ভাই, আপনার কাছ থেকে মতামত এই গাজী বেলায়েত এবং ওই তার ভাই, চোর এবং চোরের ভাই, এই গোষ্ঠীটা সম্পর্কে একটু জানতে চাই। শুনেন, ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই ব্যাপারে চমৎকার বলে গেছেন যে ভণ্ডদের আশ্রয়স্থল হলো ধর্ম। কারণ তার ভণ্ডামিকে ঢাকার জন্যে, আপনার দুর্নীতিকে ঢাকার জন্যে, বদামিকে ঢাকার জন্যে ধর্মের চাইতে, যেমন গু যদি গন্ধ, গ্রামের গঞ্জে কিন্তু আগে তো বাচ্চারা যখন টয়লেট করতো, পায়খানা করতো, ওইখানে গিয়ে গ্রামের মহিলা যারা ছিল তারা কিন্তু ছাই দিয়ে দিত, ছাই মানে ঘরে চুলার ছাই নিয়ে উপরে দিত যাতে গন্ধ না ছড়ায়। কারণ তার হয়তো সময় নাই এগুলো পরিষ্কার করার, ওই মুহূর্তে ছাই দিয়ে দিত। তো এই যত আকাম কুকাম দুর্নীতি, মানে দুশ্চরিত্রবান যারা, তাদের আকাম কুকাম, তাদের অপরাধ ঢাকার জন্য ধর্ম হচ্ছে ওই গুয়ের উপরে ছাই দেওয়ার মতো কাজটা করে তারা। আপনি দেখেন, যত রিটায়ার্ড অফিসার দেখবেন বা যত দুর্নীতিবাজ অফিসার দেখবেন সরকারি, সবগুলো কিন্তু হজ করছে, ওমরা হজ করছে, সবগুলো, একটা বাদ নেই, একটা পাবেন। আপনি তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হজ করে ৭ লাখ টাকা কই পায়? টাকা আসমান দিয়ে পড়ে নাকি? আমার বন্ধু আছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা না, কর্মচারী, সে কিভাবে ৬ লাখ টাকা পাইলো হজ করার? পিয়ন, সোনালী ব্যাংকের পিয়ন, সোনালী ব্যাংকের ৫ জন পিয়নকে আমি চিনি। আচ্ছা, একটা পিয়নের বেতন কয় টাকা হজ করলো কেমনে? জিজ্ঞেস করলে কি কয় জানেন? আমি আমার বেসিক জমায়ে জমায়ে হজ করছি। বেসিক আমি বেসিক জেলে মানে যখন বলেন। যখন ২০১৮-তে মাদকের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু হয় এবং বাঁকা বাঁকা মাদক ব্যবসায়ীদের ধরে আনা হয়, তখন আমি জেলে ছিলাম। এবং আমি চিটাগংয়ের মানে ওই টেকনাফ মানে বাবা যারা বিক্রি করে সিন্ডিকেট সমূলে ধরে এনেছিল। তো তারা আমার সাথে ওই জেলে ছিল। সবকটা থেকে দেখলাম ধুমে নামাজ পড়তেছে। তো আমি না অনেক সময় বিরক্ত হয়ে যে আমি তাদের জিজ্ঞেস করছি, আমদানিতে ওরা মাত্র আসছে, তখন আমি জেলে অনেকদিন ধরে থাকি। তো আমার জেলের নিয়ম আছে যে পুরনো সে হচ্ছে বস এখানকার। তো আমি যেই বললাম, আচ্ছা আপনারা যে আকাম কইরা দুনিয়ার সব মানুষের বুন্দাইয়া এসে এখানে নামাজ পড়েন মিয়া, ভণ্ডামি করেন, বলে নামাজ পড়বো না? আমি বললাম আপনার হাজার হাজার বাবা বেচেন, এক একটা বাবা নিয়ে মানে তাদের কাছে পাওয়া গেছে এরকম লাখের উপরে পিস, মানে অনেক টাকা পয়সা। বলছে না, আমি তো এটা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। হ্যাঁ, আমি অপরাধ করছি, আমার এলাকার সবাই এই বিজনেস করে, তো মাপ তো করবেন আল্লাহ, আমি তার কাছে মাপ না চাইলে হবে কেমনে? তখন চিন্তা করলাম, আচ্ছা আল্লাহরে ঘুষ দিতেছ। আর কিছু বলি না, কি বলবো, কথা তো সত্য। লাইভ উদাহরণ দেই, সেটা হলো যে আমার এক বন্ধুর বাবা তালা চাবি আলা তালা চাবি, তালা ঠিক করতো, মেকার ছিল।
তালা সাহেব সে তার মাঝে মধ্যে একটা কথা শুনে বলতো, চোরি মেরা করম হে নামাজ মেরা ধরম হে। মানে আমি যখন মানে বাদামি যখন করতো ধরা পড়তো তখন বলতো চোরি মেরা করম হে নামাজ মেরা ধরম হে। আর আমার এলাকার ড্রাগ ডিলারের কথা বলি, আপনি তারে দেখলে মনে করবেন এই মাত্র হজ করে আসলো। তার টাকনু নিচে আমি এটা তখন তখন আওয়ামী লীগ ক্ষমতায় ৩-৪ বছর মানে আপনি ২৩ মানে ২২ সালের ঘটনা ধরেন, ২২ সালের ঘটনা। তা আমি তো খুব কম যাই এলাকায়। তো হঠাৎ করে দেখি কি যে মানে আমার তো পরিচিত, আমি তারে মানে আমি তো তারে চিনি, সে তো আমার এলাকার, আমার এক বন্ধুর মামা আসে। হঠাৎ করে আমি তার দেখি যে কিরে এত বড় দাড়ি, এত বড় দাড়ি আর একটা টুপি, এবং মজার বিষয় কপালে এত বড় দাগ। আরো মজার বিষয় টাকনুর নিচের প্যান্ট কাটা। তা আমারটা দেখে হাসি আসছে। সিমলা বাজারে মসজিদের টার্ন নিতেই তার সাথে আমার দেখা। আমাকে ফরিদ কি কেমন আছো? আমি বললাম, ভাই ভালো আছি। কিন্তু তারা দেখে আমার এমন হাসি আইছে। পরে আমি লোকজনে যে গেলাম তাহলে তো ভালো হয়ে গেছে। আমি বললাম আমি আমার এলাকার এক ছোট ভাইরে যে গেলাম, সে আবার নামাজ পড়ে। আমি ছোট ভাই এই দেখেন ভুলের নামটাও তার চলে আসছিল প্রায়। অমুক ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে ভালো হয়ে গেছে না? এখন আর ড্রাগ ঢুকবেছে না? কই কি খন আগের চেয়ে বেশি বেছে। কই নামাজ যেদিন পড়া শুরু ওই দিন বেশি বেছে। মজার বিষয় হলো দেখেন আমাদের দেশ দেখেন। আমারা কিন্তু ওই এলাকার ওই মসজিদের আশেপাশের লোকজন গালাগালি করে। এই লোকটা তার বয়স যখন ১৬, তার বয়স এখন ৬২-৬৩ বছর বয়স। এই লোক তার ১৬ বছর বয়স থেকে গাঁজা বিক্রি করা শুরু করছে। সে ফেনসিডিল বেচতো, গাঁজা বেচতো, হিরোইন বেচতো, চরস বেচতো, শেষে ইয়াবা বেচতো, মানে কি বেচে না সে। এই ১৬ বছর বয়স থেকে এখনো সে এটা করে। সমাজে সে কিন্তু খুব ভালো মানুষ, তার কিন্তু প্রবলেম হয় নাই। সে একবার জেলে যায়, ৩ মাস জেল খাটে, আবার ফিরে আসে, আবার জেল কাটে, আবার ফিরে আনে, কি আওয়ামী লীগ ফিরে আনে, বিএনপি ফিরে আনে। আর এখন টুপি পরা শুরু করছে। আর এখন তো বিএনপি ক্ষমতা, এখন তো সে আবার বিএনপি পন্থী। এখন তো ধুমছে ব্যবসা করবে, ধুমছে। আর দাড়ি আরো বড় হবে, টুপি আরো বড় হবে, টাকনু কাপড় উপরে যাবে। এই দেশে যারা ভণ্ড, এই দেখেন। তারপরেও কিন্তু আমার দুটো রাখানা করবেন ওই লোকটারে, যে লোকটা ৪০ বছর যাবৎ সরিষাবাড়ি সিমলা বাজারে গাঁজা, আমার সব ড্রাগ, পৃথিবীর যত ড্রাগ আছে তার কাছে আপনি পাবেনই। পৃথিবীর কোথাও না পেলে, বাংলাদেশের কোথাও যদি গাঁজা না থাকে, হিরোইন না থাকে, ফেন্সিল না থাকে, চরস না থাকে, ইয়াবা না থাকে, ওই লোকের কাছে গিয়ে পাবেন। কিন্তু দেখবেন আমার সামনে দিলে আমার গালি দিবে, তারা গালি দিবে না। ওই যে টুপি আছে আর দাঁড়িয়ে আছে, সে কিন্তু এটা আসলে সে কিন্তু প্রকৃত মুসল্লি নয়। সে কিন্তু আসলে এটা তার একটা বেগ ধরেছে, একটু সুবিধা হয়েছে। কিন্তু এলাকার সবাই জানে এই কাজ করে। আর আমার এলাকার আরেক সমগামী আছে, এই সমগামীর মাঝে মাঝে এতে কাপ করতে দেখতাম। সবচেয়ে মজার বিষয়, একদিন আসছে ওই যে নিয়ে আসতে কি বললো কি জানো, এতে কাপে বসতে পর্দা নিতে আসছে। একজন কাপড় কাটতেছে, আমি এত লম্বা কাপড় কেন? সাদা, আমি কি আমি বললাম এটা তো কাপড় না কেন? তাহলে এত লম্বা কাপড় কে? আমি বলি কি রে, এটা তো কাপড় না, কি করবে? আমি মসজিদের মধ্যে কাপড়তে কি করবে? কয় অমুক না, এতে কাপে বসবো। তাই মসজিদের মধ্যে বসলে এরকম চারদিকে কাপড় করে বসবে। তো আমি বললাম কে এতে কাপে যাবে? অমুক। আমি বললাম কার ছেলে? অমুকের ছেলে। আমি বললাম, তারপরও আবার কনফিউজ। আমি বললাম অমুকের ভাই, মানে কনফার্ম, হ্যাঁ সে আবার আমার বন্ধুর ভাই। আমি বললাম ও তো সমগামী, ও সব সময় সমগাম করে বেড়ায়, ও আবার প্যাসিভ অ্যাক্টিভ সমগামী। ও এলাকার পোলাপানদের পাইলেই হয়েছে, মৌলবীদের সাথে বেশি খারাপ। এতে কাপে বসে প্রতি বছর রোজার মধ্যে, এইবার এতে কাপে ছিল সে, এইবার এতে কাপে, আমি খবর নিছি। প্রতি বছর সে এতে কাপে থাকে, কিন্তু সমগামী। মানে ওই যে ধূর্তদের মতো, মানে ধূর্ত বিড়িখোর, তো সে বিড়ি খায় আর ভাবে হারে বিড়ি খাইলে হার্ট খারাপ হবে, চিন্তা থাকে। তারপরে এক জায়গায় দেখছে যে পত্রিকা বলতেছে হাসলে হার্ট ভালো থাকে, তো সে বিড়ি খাওয়ার আগে অনেকক্ষণ হাসতে হাসতে বিড়ি খায়। মানে বিড়ি খেলে হার্ট খারাপ হবে, হাসলে ভালো হবে, তাহলে দুটো সমান সমান হয়ে গেল। মানে ওইরকম আর কি, নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেবে, মাদক বেচা অপরাধ, আবার অপরাধ মাফ করে নামাজ। আমার বন্ধুরে বলছি যে তুই যে বললি যে বেসিক জমা করে হজ করছস, তাহলে খাইছস তো হারাম। ইসলামের যে দোহাই দিলি, ইসলামে তো স্পষ্ট আছে যে হারাম খাওয়ার পরে যে শরীর বৃদ্ধি হয়ে পেয়েছে সেই শরীর দোজকে যাবে। তখন ফরিদ খারাপ আমার আর কোনোদিনই, মানে তার বাসায়ও ডাকে না, মানে যাতে বুঝে নিত ও আর আমার ডাকবো, কারণ আমি তো জুকের মুখে চুন দিছি, ও আমার ডাকবে আর কোনোদিন, তার অফিসেও কোনোদিন ডাকে না। আমার কোনো সরকারি, আমার এক চাচা আছে চাকরি করে, মানে দূর সম্পর্কের চাচা, তার অফিসে গেছি, তো আমার সাথে কথা হয় না। তো যারা চিনে কই কিরে এই লোক অমুক না, হ্যাঁ তোমার কি হয়? আমি লজ্জা পেয়ে গেছি, কারণ আমার পাশে যাইতেছে, কথা বলে না। তাও আবার ৩য় শ্রেণীর চাকরি করে, বড় কিছু হলে একটা কথা, ৩য় শ্রেণীর কর্মচারী, দূর সম্পর্কের চাচা। তো এখন আমি তো পরিচয় দিই, মানে আসলে তো আমি তো বাম রাজনীতি করার কারণে পেশা তেমন না, পারলে তো আমি বলি, কারণ আমি তার বসের সাথে দেখা করতে গেছি।
আমি যখন দেখা করতে গেছি, তার বসের গেস্ট হিসেবে গেছি, ওই অফিসে যে বস তার সাথে দেখা করতে গেছি। সে আমার বলছে, সে আবার জানা ওই লোক আমার 200 মার্কে যা হয়। সে আমার বলছে, ফরিদ তুমি আসো চা খাবো। তার বস ডাকছে, তাও কথা বলে না। তো আমি ভাবছি যে আমার সাথে কথা বলে না কেন। পরে দেখো ওই যে একদিন বলছিলাম, সে একটা মসজিদে 30,000 টাকার দিছে, সিমেন্ট দিছে। তা আমি বলছি যে ঘুষের টাকা দিছ না বেসিক টাকা দিছ। তারপর তো আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিছে, বুঝতে পারছেন? কারণ তার বেতন, একটা তৃতীয় শ্রেণী কর্মকর্তা কয় টাকা বেতন পায়? 30,000 টাকার সিমেন্ট সে কেমনে দেয়? তা আজকে থেকে 20 বছর আগে তৃতীয় শ্রেণী কর্মচারী সে কিভাবে আপনি আমাকে বলেন 30,000 টাকা মসজিদের সিমেন্ট দেয়? টাকা উড়ে আসে নাকি? যে জীবনে কোনোদিন আমারে 30 টাকার আইসক্রিম খাওয়ায় নাই, আমারও কোনোদিন 30 টাকার আইসক্রিম খাওয়ায় নাই। সে 30,000 টাকা মসজিদে মানে রাখি, টাকা কই থেকে আসলো? মানে যে, কারণ ওরা জানে যে দুর্নীতি করে, তখন মসজিদের ইমামেরাও দেখবেন এরাও খুব শিয়ানা, সব দুর্নীতিবাজদের কাছে গিয়ে কি সুন্দর করে টাকা নেয় দেখবেন। আপনি আপনি এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। সব জায়গায় দেখবেন দুর্নীতিবাজ যত অফিসার আছে, তারা দেখলে দেখবেন সালাম বেশি দেয় মৌলবীরা। আর হাজিরা যখন একসাথে বসে, আশেপাশের লোকজন কিন্তু হাজিদের নিয়ে টিটকারি দেয়। এলে কিন্তু হাজি সাহেবরা, প্রত্যেক এলাকার হাজিরা এগুলো জানে না যে তাদের হাজির যখন 5টা হাজি মিলে একসাথে বসে গল্প করে, রাস্তাতে যাওয়ার সময় কিন্তু তাদের আত্মীয় স্বজন, তাদের লোকজন কিন্তু হাসাহাসি করে। আমি এক হাজিরে চিনি, তার ভাগ্নের সাথে আমার পরিচয় ছিল। মানে ও যে আর ভাগিনা আমি জানতাম, আমার ও চিনে না যে আমি যে ওর ওর মামার সাথে চলি। গালি দিতেছে, কয় এই, মানে একটা গালি দিয়ে বললো, তারপর বললো যে এই মরা পরে তার কবরে পেশাব করবো। পরে আমি তার জায়গায় নিয়ে জিজ্ঞেস করছিলাম, তুমি কেন এটা বললা? যে অমক হাজি, তার নামের আগে হাজি, অমক হাজির, মানে ও মামা রাখে না, অমক হাজি মারা গেলে নাম ধরে বলতে, একটা গালি দিল আগে বিশ্রী। তারপরে বললো যে তার কবরে পেশাব করবো। তা আমি দূরে পরের দিন যখন আলাদা হয়েছে পাইছি, একা জিজ্ঞেস করছি, তুমি এটা বললা কেন? পরে লজ্জা পাইছে, মানে পরে আমার চিন্তা পারছে। পরে কয় কয় মামা আপনি জানেন না আমার মামা আম করে কিভাবে বাসটা দিছে, তোর কবরে মুতমুনাতে কি করবো? এই দেখেন, এটা হাজিরা আপন ভাগ্নের আলাপ। এরকম সব হাজিরে কিন্তু এলাকার লোকজন হাসাহাসি করে যখন, এটা কিন্তু তারা জানে না। তারা তো আমাদের নিয়ে হাসাহাসি করে, কিন্তু হাজি সাহেবের নিয়ে যে হাসাহাসি করে এটা কিন্তু জানে। আবার আমাদের এলাকার আমার এক ভাতিজা আছে, বিরাট নামাজি, বুঝতে পারছেন, কিন্তু 1 নাম্বার সুদখোর। এলাকার মধ্যে 1 জি, নাম্বার সুদখোর। এবার আপনার ভাবির পোলাদের নিয়ে কিছু বলেন। আমি একটু জি। দেখাই আপনার ভাবির পোলাদের। সুদখোরের কথা বলছেন, সুদী মহাজনের কথা মনে পড়লো, মাঝখানে আছে এই যে আপনার ভাবির পোলারা আগে ফকিন্দ্রি পুতেরা, এখন তো জমিদার হইছে। মানে তার জুতা টুতা দেখেন, আর এখনকার ছাপড়ির অবস্থা দেখেন। তো তাদেরই ওই যে আসমান কাপাকাপি করা সেই আপুটির একটু আমলনামা দেখি তাদের কাছ থেকে। জি, আসসালাম, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, ওই যে চৌধুরী মনিরুল হক আছে না, ওই যে কুমিল্লার, ওনার মেয়ের নাম যেন কি আমাদের ইউনিভার্সিটি ম্যাডাম? হ্যাঁ, সাইমা ডক্টর চৌধুরী না? ও স্যার, চৌধুরী ওনার সাহেবা। নাম্বারটা একটু কাইন্ডলি আমাকে দেবেন। জি স্যার, জি স্যার, জি স্যার। ওই আমাদের এলাকায় একটা অবৈধ ব্রিকফিল চালায়, পরে হচ্ছে উনার রেফারেন্স দিচ্ছে যে ওনার বাবা নাকি এই ব্রিকফিলের মালিক, বুঝছেন, বা শেয়ার আছে। তো এটা তো খুবই স্যার, আমার এলাকায় স্যার অবৈধ ব্যবসা তো হইতে পারে না স্যার কোনোভাবেই। হ্যাঁ, এখন স্যার যেই হোক না কেন, উনি যেই হোক না কেন স্যার, এখানে নিয়মের বাইরে কোনো কোনো মানে কোনো স্পেস নাই স্যার। স্যার, আপনি A few moments later. অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? মানে চোরের বাচ্চা চোর, অবৈধ ইটভাটা মানে চালায় তো চালায়, আবার আরেক চোর হাসনাইতারে বলে যে আমার চিনোস, আমি তো অমুক জুলাই, সেই জুলাই ধান্দাবাজ। জি, আপনার এই ভাবির পোলাদের ব্যাপারে একটু বলেন না, এবং ভাবির শুনেন, পোলা এবং ভাবি দুইটারই পাইছেন আপনি, বলেন। আগে ছিল এরা আমার ভাতিজা, আমার ভাবির পোলা হওয়ার পর জুতা দেখছেন, যতক্ষণ আমার ভাইয়ের পোলা ছিল, ভাতিজা ছিল, ততক্ষণ মোটামুটি পা যেরকম ছিল। যেদিন ভাবির পোলা হয়ে গেছে, সেদিন তাদের জুতা দামি হয়ে গেছে। আর যে আপারে দেখলেন এখন আসমান কাঁপে, জমিন কাঁপে, এখন আর তার কাঁপে না। তার শিক্ষক, ওই যে ভুলে গেলাম নামটা, যিনি যাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, ওই যে কার্জন, অধ্যাপক কার্জন, পুরো নাম মনে নেই, হুম। তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল, তখন এই মহিলার আসমান কাঁপে নাই। আর একজন ছিল, এই উপত্যকা আমাদের নয়, এই উপত্যকা আমাদের নয়, সেই শিক্ষক কিন্তু পালাই গেছে গা, এই দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। তো এরা এখন কারো আসমান কাঁপে না, কারো জমিন কাঁপে না। শেখ হাসিনার আমল আসলে, আওয়ামী লীগের আমল আসলেই কেবল এদের জমিন কাঁপে। এখন কোনো মানুষকে মেরে ফেললে, জমি দখল বেদখল হলে কোনো সমস্যা না। আর দেখেন এত নীতি কথা, আবার দেখেন ওই যে অবৈধ ইটের ভাটা চোরের বাচ্চা চোর, তার বাপও চোর, ও চোর, আবার চুরির পরে মানে অবৈধ ইটভাটা আবার আবার সুপারিশ হতে যে আমি অমুক। চালায়, চোরি পে চোরি ফের বিশ্বি না জুরি, এরা হলো এরকম। এটা করবে। শুনেন, আসলে এদের একদিকে ছিল তাদের ক্ষমতায় গিয়ে
অর্থ সম্পত্তি ইনকাম করতে হবে, আয় রোজগার বাড়াতে হবে, পাশাপাশি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ যাই হোক মুক্তিযুদ্ধ অন্তত আওয়ামী লীগ তো নামে তো হলো মুক্তিযুদ্ধের পক্ষের, সেটাও তাদের বরদাস্ত নেই। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের পক্ষে খুব বেশি কাজ করতেছিল সর্বশেষ তা কিন্তু না, মৌলবাদীদের জন্য অনেক সহযোগিতা করেছিল, তারপরেও তাদের ভালো লাগে নাই, কারণ তিনি তো বঙ্গবন্ধুর কন্যা, এই নামটা শুনলেই তাদের খারাপ লাগে। তিনি তো শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, এটা তো বাঁচবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পাঠ্য বইয়ে তো 7ই মার্চের ভাষণ থাকবে, এটা তাদের সহ্য হচ্ছিল না। এটাও একটা কারণ ছিল, এটা ছিল অন্যতম কারণ। আর এই কারণের পিছনে আরো মহাকারণ ছিল, দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, তা এখন প্রতিদিন একটু একটু করে প্রকাশ হতে গেছে এবং প্রকাশ্য চলে আসতেছে, আপনি দেখতেই আছেন এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের আমাদের মানুষ। কাছে স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট, সাধারণ মানুষ বুঝে গেছে। অনেক ধন্যবাদ। এইবার একদম পিওর রাজাকারের বাচ্চাদের একটু দেখি, মানে যাদের আর মুখে লজ্জা বলে কিছু নাই, ও একদম খোলাখুলি বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো জেনুইন পাখি বীজ। হ্যাঁ, জি, ওদেরকে একটু দেখাই। আর দর্শক আপনাদেরকে বলি যে যদি মনে হয় যে লাইভটা শেয়ার করবেন করেন। এটা সম্পূর্ণ নির্মুখরামি করছে, এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওদের অকৃতজ্ঞ, আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ না, কারণ এই যে দেখছেন বলটা কি করছে, মানে কেন নির্মুখরামি হয়েছে? মানে পাকিস্তান সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছে। পাকিস্তান তো আমাদের পাশে দাঁড়ানোর কথা বলে পাকিস্তান বিশ্বকাপও খেলছে, ইন্ডিয়ার সাথেও খেলছে। আর ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের জন্য আমরা কত কোটি টাকা পাইছি আপনি জানেন না? না জানি না, তো আপনি বলেন। হ্যাঁ, পাই কি কত পাইছি? অনেক কোটি টাকা পাইছি পাকিস্তানের জন্য বিশ্বকাপ টাকা। কত কোটি? ওটা হিসাবটা আমার কাছে নাই এখন। অসুবিধা নাই, কারণ পাকিস্তান আমরা বাই বাই, ঠিক আছে। শেখ হাসিনা রাজাকারী টেক চলবো না, পাকিস্তান আমরা বাই বাই। ওরা জিতছে আমরা হারছি, কালকে আমরা জিতছি ওরা হারছে, এতে আমাদের কোনো আফসোস নাই, ঠিক আছে। দেখছেন ইসলামের একটা দিক আছে, আর একটা কথা হলো আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, আর এই ইন্ডিয়াকে কেবলমাত্র মোকাবেলা করে পাকিস্তান। দ্যাটস হোয়াই আই সাপোর্ট পাকিস্তান, নো আদার রিজন। এটা ইসলামের একটা দিক আছে, আর একটা কথা হলো আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, আর এই ইন্ডিয়াকে কেবলমাত্র মোকাবেলা করে পাকিস্তান। দ্যাটস হোয়াই আই সাপোর্ট পাকিস্তান, নো আদার রিজন। এটা ইসলামের একটা দিক আছে, আর একটা কথা হলো আমার বাংলাদেশের বারবার শোনেন। এর কারণ হচ্ছে যে কতটা নির্লজ্জ হইতে পারে মানুষ, এবং এই পাকিস্তান মানে রাষ্ট্র পাকিস্তান, পাকিস্তানের জনগণ বা প্লেয়ার আপনার দুই একটা পছন্দ হইলেও হইতে পারে, কিন্তু রাষ্ট্র পাকিস্তান যেখানে এখনো ক্ষমা চায় নাই, সেই ধর্ষণকারীদেরকে এরা মানে পিতার মর্যাদা দিচ্ছে। এই রাজাকারের বাচ্চাদের ব্যাপারে একটু যদি আপনি মন্তব্য করতেন শেখ ফরিদ ভাই। এদের নিয়ে কি বলবো, এদের মগজ এমন ভাবে ধুলাই করা হয়ে গেছে, ওর মায়েরে মানে এখনো যদি কোনো পাকিস্তানি ওর মায়েরে ধর্ষণ করে সে বিচার চাইবে না। এরা হলো মোর পাকিস্তানি, মানে এরা হলো সেই ওই মোর ক্যাথলিক দেন দা পোপ, এরা পাকিস্তানের চাইতে বড় পাকিস্তানি। কালকে না পরশু দিন নাকি তারা মানে এই সপ্তাহে একটা ভিডিও দেখলাম, পাকিস্তানি বলতেছে ওই যে শোয়েব আক্তার, কি যেন শোয়েব, ওই যে পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত ইউটিউবার, কি যেন শোয়েবার নাম, সে বলতেছে তার লাইভে এসে বলতেছে যে পাকিস্তানকে ভারতের কাছে দিয়ে দাও, এই পাকিস্তান ঠিক হয়ে যাবে। এটা পাকিস্তানি বলতেছে। আর এই পেয়ারা পাকিস্তানের জন্য বীজ, ওরা কিন্তু পাকিস্তান পাঠানো যাবে না। এই যে পেয়ারা কি বললো প্রথমে ইসলামের কথা, ইসলামের তাহলে আফগানিস্তানে হামলা করলো কেন? আরে বাংলাদেশে হামলা করলে তাও তো বুঝতাম যে বাংলাদেশে মুসলমান হিন্দু থাকে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করছে ভাঙছে। আফগানিস্তানে হামলা করলো কেন? রোজার প্রথম দিনও করেছে, রোজার শেষ সবে কদরেও করেছে। এই বাঙ্গুরা তখন কিন্তু এখন দেখেন আমরা সমালোচনা করলে আমাদের এখন ইসলামের বিপক্ষে দাঁড় করাই দিবে। এই বক্তব্যের যদি সমালোচনা করি, এরা এখন বলবে আমরা ইসলামের সমালোচনা করছি। আমরা তো ভাই করতে চাই না, তোমরাই তো ইসলামকে নিয়ে আসো, সমালোচনা করার সুযোগ করে দাও। এই যে বলো ইসলামের কারণ, ইসলামের কি কারণে পাকিস্তানে আমরা সমর্থন করবো? বেলুচিস্তানিদের 75 বছর যাবৎ মারতেছে, আফগানিদের যেভাবে মারতেছে তারা, এখানে ইসলাম কোথায় গেল? 15-25 হাজার ফিলিস্তিনিকে মেরেছে, বাংলাদেশে 30 লাখ। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী রাষ্ট্রের নাম হচ্ছে মানে এই হলো পাকিস্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ যেটা মারেছে সেটা হলো পাকিস্তান, এবং সবচেয়ে বেশি মুসলমান মেরেছে। আপনি বলেন তো কবে 30 লক্ষ মানুষ ইসরায়েলের নামে যত অভিযোগ, ইসরায়েল 30 লাখ লোক মেরেছে? এরা 30 লক্ষ মানুষ মেরেছে আমাদের দেশেই। আফগানিস্তানে লাখ লাখ লোক মারতেছে, এই গত কয়েক বছর ওদের কারণে লাখ লাখ লোক মারা গেছে। এই যে 400 ওই যে হাসপাতালে অনেক মারা গেছে, 400 বলা হয়েছে। প্রথমে তো অস্বীকার করছে, প্রথমে পাকিস্তান কি বলছে জানেন? কয় না তারা কোনো হামলা করে নাই। পরে যখন লাইভ চলে আসছে, ভিডিও চলে আসছে, তখন আর কথা বলে না। তো এই যে বেহায়া, এই যে পাখি বাচ্চা যেগুলো বাংলাদেশে পয়দা হয়েছে, এগুলোই তো জামাতের প্রোডাক্ট। এদের মেন্টাল প্রিপারেশনটা দেখেন, যে প্রথমে হলো ইসলামী কারণে তারা মানে বাংলাদেশ আমার দেশ খেলতেছে, আমার দেশের পক্ষে আমি থাকবো না। এরা কি বলবো রে আর ভাই,
এদের এদের সবগুলোর প্যাকেট করে পানির জাহাজে তুলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এদের কারণে বাংলাদেশের আজকে এই হাল। মানে কত বড় এদের আসলে বেহায়া। জি ভাই, আমরা মানুষের জন্ম পরিচয় নিয়ে তো অবশ্য প্রশ্ন করি না, এটা জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, কিন্তু এদের জন্ম পরিচয় খুঁজতে গেলে দেখবেন এরকম প্যাচ লেগে গেছে। এই যে কোনো সেই সন্দেহ বিখ্যাত নাই। কাশিমি, যে এবার কাশিমির চতুর্থ স্ত্রীকে বিয়ে করলেন কাশিমের দ্বিতীয় শ্বশুর। এখন আমি না বিশ্বাস করেন, এই 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 মোল্লার যে বিবাহের যে প্রচার, আমি হিসাব মিলাইতে পারি না যে সে কারে বিয়ে করে এবং তার তার বউ সম্পর্কে কি হয়, কি শ্বশুরের মেয়ের কার কাছে বিয়ে দেয়, শ্বশুরের কাছে নে, মানে আমি প্যাচ লেগে যায়, মানে এইভাবে বিয়ে কেমন সম্ভব। এখন সে জেলে, তো মিম বানানো হয়েছে যে এবার কাশ্মীর চতুর্থ স্ত্রীকে বিয়ে করলেন কাশ্মীর দ্বিতীয় শ্বশুর। ওই যে ছোটবেলা একটা ধাঁধা ছিল, আমার বাবা যার শ্বশুর তার বাবা তার শ্বশুর, কিরকম যেন আমি প্যাচ লাগিয়ে বলতাম অলওয়েজ। তো এগুলোর জন্ম আসলে এইভাবেই বোধহয় হয়। এবং এখন একজনের মন্তব্য, এই 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 বোনটির, দেখেন এদের জন্ম, আমি বলছি না যে জন্ম কিভাবে হইলে ভালো বা খারাপ, আমি জাস্ট শুধু বোঝার চেষ্টা করছি এরা এই ধরনের মাল, আপনার ভাবির পোলারা এরকম হয় কেমনে, কারণ আপনার ভাবিরাই তো এরকম। দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুটো সন্তান আমি হাদির আদর্শে বড় করতে চাই। দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুটো সন্তান আমি হাদির আদর্শে বড় করতে চাই। সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই যে আপনি ভাবির পোলা বলছেন, আপনার ভাবিরই পাই গেছে সাক্ষাৎ, মানে তার একটা ছেলে একটা মেয়েকে হাদির আদর্শে বড় করবে যেন সাহুয়ামাও ছিঁড়ে ফেলাইতে পারে। এই জন্যই তো আমি এগুলো ভাবির পোলা বলি। আমার ভাইয়ের পোলা হইলে তো আর এগুলো বলতো না। বুঝতে পারছেন, আমার ভাবিরও ওইরকমই, খালাতো ভাই মামাতো ভাই দিয়ে পয়দা করা এগুলো সন্তান, তাই এগুলো বলতে পারে। মানে কত বড় নির্বোধ এরা। হাদির কথা, এই তালিবান সহ অন্তস্থাকেরা হাওয়া, এই হাদি মাদির কথা আর কি বলবেন, যারা পাকিস্তানের বাংলাদেশের খেলা পাকিস্তানের পতাকা কপালে রাখে। কত বড় ঠাডা বড় মিথ্যা কথা বললো তার আগেরটায়, বললো কি যে পাকিস্তান আমাদের অনেক, পাকিস্তানের কারণে আমরা টাকা পাইছি। আরেকজন কিন্তু ছোট্ট করে একটা প্রশ্ন করছে যে যদি এটা ভারত হইতো তাহলে কি করতেন, এটা কিন্তু আর উত্তর দেয় নাই। অর্থাৎ এটা যদি ভারতের বেলায় ঘটতো তাহলে কিন্তু আবার চালে ঠিক ছিল, তাইলে ঠিক আছে, আরাম। তাহলে আরাম। আর পাকিস্তানের বেলায় ওটা হারাম। কত বড় বেহায়া যে পাকিস্তান হারছে এর জন্য বাংলাদেশকে নিয়ম খারাপ বলতেছে, বাংলাদেশের মাটিতে বসে। এখন এই ভাবির পোলারে কি করা দরকার, এদের মাদ্রাসার বলৎকারী এর চুম্মা সবিকের কাছে পাঠাই দেওয়ার দরকার 3 দিনের জন্য, তাহলে যদি এরা জাত হয়, তাছাড়া হবে না। কোন পাকিস্তানের পক্ষে কথা বলে, যে পাকিস্তানে আজ পর্যন্ত বাঙালিদের তাদের ক্যাম্পের বাইরে বেরোতে দেয় না, চাকরি করতে দেয় না, ওই চতুর্থ শ্রেণী সুইপার, ওই মেকার, তারপর কি নাপিতগিরি করাইতেছে বাঙালিদের দিয়ে, আজ পর্যন্ত নাগরিকত্ব দেয় নাই। সেই পাকিস্তানের পক্ষে এই বাঙালি, আমি বুঝতে পারি না আসলে বাঙালি বাঙালি নিয়ে কি বলবো, বাঙালি মুসলমান বা বাংলা ভাষী মুসলমানদের নিয়ে কি বলবো আর। এরা হচ্ছে এই যে ভারত থেকে যে সমস্ত বিহারিরা আসছিল উর্দুভাষী, বাংলাদেশে এসে বাস করছে, এরা দেখবেন জন্মিছে ভারতে, পয়দা হয়েছে ভারতে, তাদের বাপ দাদা সহ, থাকলো খাইলো বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের। আর এরা হলো তার চেয়ে বড় নিমুখারাম, এই বাংলাদেশের মুসলমান, বাংলাভাষী মুসলমানরা থাকে বাংলাদেশে, পয়দা হয়েছে বাংলাদেশে, মরবো বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের। মানে এরা পাকিস্তান ভাঙার বেদনা এদের উত্তরসূরিরা এমন ভাবে, পূর্বসূরি এমন ভাবে মগজে ঢুকিয়ে দিয়েছে, পাকিস্তানের ভাঙার বেদনা বলতে পারতেছে না। আমার মনে হয় এই দেশটা আসলে স্বাধীন করা ভুল হয়েছে, নাহলে যারাই যে এই যে এক ভাবি বললো না, তার পোলারে সাওয়া হাদি বানাবে, কাওয়া হাদি বানাবে, ডাওয়া হাদি মাওয়া হাদি বানাবে বললো, আর ওই যে ভাবির পোলারা বললো না পেয়ারা পাকিস্তানি, স্বাধীন না হলে এরা তো থাকতো চাপরাশি, পরনে থাকতো একটা গামছা, আর কান আর আর মানে লুঙ্গি তো পরতেও পারতো না, পাইতো একটা গামছা, আর কাঁধে থাকতো স্যান্টো গেঞ্জি। এদের এটাই দরকার ছিল, দেশটা আসলে স্বাধীনতার দরকার ঠিক হয় নাই, বঙ্গবন্ধুর জান দেওয়া ঠিক হয় নাই, মুক্তিযুদ্ধকারী এদেরকে শিক্ষা দেওয়া দরকার। এদের পাঞ্জাবিদের জুতা মুছার হইতো, পাঞ্জাবিদের গরু গাড়িতে টানতো, মহিষের গাড়িতে টানতো, পাঞ্জাবিদের জন্য চাপরাশি হয়ে থাকতো, এটা ভালো আছিল। এরা পাঞ্জাবিদের চাপরাশি হইলেই ভালো হতো। বঙ্গবন্ধু এদের একটা ভালো জীবনের ব্যবস্থা করছে, তো এটা আসলে ভুল হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে বলে না, কোন সাওয়া হাদির গ্রুপরা নাকি বলছে বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করবে, আসলে করা দরকার। কারণ এই দেশের এই অযোগ্য অদক্ষ বেঈমানদের তিনি স্বাধীনতা দিয়ে গেছেন, যারা স্বাধীনতার মর্যাদা বোঝে না। মরণোত্তর বিচার হওয়া উচিত বঙ্গবন্ধুর। শেখ ফরিদ ভাই, আমরা একদম শেষের দিকে, দর্শকদের একটু প্রশ্ন করি, আগামীকালকে ঈদ, অনেকে ঈদ মোবারক বলছেন, সেটা জানাবেন। আর একদম শেষে একটা ভিডিও দেখাই প্রিয় দর্শক। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং তাদের এই গোয়েন্দা সংস্থা মানুষকে গুমটুম করছে,
এবং সাইবার সিকিউরিটির নামে ওই জায়গাটি ছিল জামাত ইসলামের দখলে, এবং সেই জামাত ইসলামের ছেলেপেলেদেরকে রিক্রুট করেছিল রাজীব ফারহান নামের একজন পুলিশের সুপার, এই সেই ছবি। এবং আমার পেজ হ্যাক করেছিল সরকারি যন্ত্র ব্যবহার করে। আমি এটি আওয়ামী লীগের যারা মোটামুটি আমার সাথে পরিচিত, আমার তো এত উচ্চ পর্যায়ে কারোর সাথে পরিচয় কখনোই ছিল না, এখনও নেই। তো আমি আমার সাথে যাদের পরিচয় তাদের জানিয়েছি, এর মধ্যে নিজু মজুমদার অন্যতম। তো সরকার পতনের সময় তাদের টনক নড়েছে, আমি জানিয়েছিলাম বছরখানেক আগে। তো এই রাজীব ফারহান কিন্তু জামাত ইসলামের, এবং এখন এতটাই বেপরোয়া, মানে দেখেন বাংলাদেশের পুলিশের অবস্থা কি হয়েছে আপনারা জানেন, তারা কেউই বাংলাদেশে নেই ওইভাবে, কিন্তু রাজীব ফারহান কিন্তু কোথাও যায় নাই, সে বাংলাদেশে ছিল, আছে। এতটাই বেপরোয়া যে সে পুলিশের সরকারি গাড়ি ব্যবহার করে সে নারী নিয়ে রোজার মধ্যে বসে আসে, সে ওই 501 মামুনুলের মতো মানে রিফ্রেশমেন্ট করতেছে। কতটা বেপরোয়া! এই সেই অফিসার যাকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করেছিল, তার বংশশুদ্ধ বিএনপি। চলুন এটা এই সংবাদের এটা শুনি কি। গাড়ির মধ্যে নারী নিয়ে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হন পুলিশ সুপার রাজীব ফারহান। সম্প্রতি রাজধানীর ইডেন মহিলা কলেজের পেছনে রাস্তার পাশে রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এই কর্মকর্তা হাতে নাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতার কাছে মাপ চান। তবে উপস্থিত জনতা এবং তার এখানে আরো একটু মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কত বড় মানে ফাজিলের ফাজিল দেখেন। এইখানে এই ইয়ার মধ্যে, এই যে এশিয়া পোস্টের এই ইয়াটার মধ্যে আপনারা দেখবেন তারা বিজ্ঞাপন দিচ্ছে কন্ডোমের, জাগুক শিহরণ। মানে ওকে, তো রোজার মধ্যে সে পরে এই কাজ তাকে করছে পিবিআইতেও পাঠানো হয়। এবং তাকে উলঙ্গ অবস্থায় পেয়েছিল, পরে কাপড় পরে। গত 1 মার্চ রাত 8:30টার দিকে ইডেন মহিলা কলেজের পেছনের রাস্তায় সাদা রঙের একটি প্রাইভেট কারে রাজীব ফারহান ও ওই নারীকে গাড়ির মধ্যে অনেকটা বিবস্ত্র অবস্থায় আটক করে স্থানীয় ও পথচারী। তো কারোর সাথে ব্যক্তিগত কি করবে এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু একজন পুলিশ কর্মকর্তা ইডেনের পেছনে বসে, এটা তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। কারণ সে এইভাবে, আমি রাজীবদের ব্যাপারে বলেছিলাম তখনই যে এরা সাইবার সিকিউরিটি দেওয়ার নামে বাংলাদেশের এমন কোনো মডেল খুব কম আছে যাদেরকে তাদের বিছানা যাইতে বাধ্য করে নাই। এবং আওয়ামী লীগের 2-1 সাথে মিলে তাদের একটা অফিস, সেইটার নাম আমি এখনো নিচ্ছি না, সেটাকে মানে পতিতালয় বানিয়ে ফেলেছিল। এটা পতিতালয় বলবো না, তার অনেককে যে অনেক মডেল তাদের পেজ একটু ক্ষতি হয় ফেসবুকে, তারা বলে যে শুইতে হবে। তো এইভাবে কতজনকে তো ধর্ষণ করেছে এই রাজীব ফারহানরা, এবং এই জামাতি লোকগুলোকে আওয়ামী লীগ মাথায় তুলে রেখেছিল। এবং জুলাই আগস্টের আন্দোলনে দেখেছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তাদের পেজ, ইউটিউব চ্যানেল কোনো কিছু আর ছিল না, সব নষ্ট করে দিয়েছিল এই রাজীব ফারহানের নেতৃত্বে। এবং তারা মানে আমি যখন বলি যে দেখেন এই জামাত ইসলাম বলেন যাই বলেন, এদের সামনেটা দেখেন, আপনার পেছনটা দেখেন না। মানে একজন মুসলমান যদি সে আসলেইভাবে বিশ্বাসী হয়, সে রোজার মাসে এই ধরনের আকাম করবে না। কারণ আমি জেলে যখন ছিলাম এই কথাটা অনেকবার বলেছি যে কিলার আব্বাস বাংলাদেশের টপ টেররিস্টদের মধ্যে অন্যতম, আমি তাকে দেখেছি রোজার মাসে সে কোনো খুন খারাপির কন্ট্রাক্ট নেয় নাই। কেউ ফোন করলে গালাগালি করতো যে বেটা আমি রোজার মাসে এগুলো করি না, তারও রোজার মাসে সংযম দেখছি একজন টপ টেরর। অথচ এই রাজীব ফারহানরা মানে এরা ওই পিনাকির মতোই, ইউনুসের মতোই, একজন কিন্তু বদনাস্তিক। তো তাদের বিশ্বাস করেছিল আওয়ামী লীগ, তাদের পৃষ্ঠপোষকতা এই ধরনের ধর্ষণ কাণ্ডে সহযোগিতা করেছিল। আওয়ামী লীগের পতন এটা অবধারিত ছিল। আমি এই জন্য একদিক থেকে ইয়েই পাই যে ব্যথা, যদিও মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য সব ধ্বংস করছে, কিন্তু একদিকে ঠিকই আছে, মানে এই ধরনের লোকজনকে তারা পেলেছিল। শেখ ফরিদ ভাই, আপনার যদি কোনো মতামত থাকে। আপনি একটা কথা বলে ফেলেছেন, এটা আমার কাছে খুব অবাক লাগলো। আপনি কি বললেন যে জেলখানার ভিতরে এই কন্টাক্ট নিত খুনের, মানে তার মানে যারা কিলার, যারা ক্রিমিনাল, তারা জেলে থেকেও তাদের অপরাধের সরকারে চালিয়ে যেতেই পারে। অবশ্যই। এবং সে কন্ট্রাক্ট নিত আওয়ামী লীগের লোকজনের, মানে এমপি মন্ত্রীরা তাকে ফোন করতো। আমি তার পাশের রুমে ছিলাম, তার রুম নম্বর ছিল 34, আমার ছিল 34, তার হচ্ছে 33। আমি একই সাথে গিয়াসুদ্দিন আল মামুনের সাথে একই সেলে ছিলাম। নারায়ণগঞ্জের 7 মার্ডারের খুনি যে নূর শামী ওসমানের ডানাত, সে ওই সেলে ছিল। হলমার্কের তানবীর ছিল, এবং তারা সবাই এখন বাইরে। গিয়াসুদ্দিন আল মামুনকে যদিও তারেক রহমান তার বন্ধু, তাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু কিলার আব্বাসের সাথে আমার যোগাযোগ হয়েছিল। তিনি আমাকে ফোন করেছিলেন কোনোভাবে নাম্বার বের করে। হি ওয়াজ আ নাইস পারসন। হ্যাঁ, খুন করে, এটা তার মানে তার মনে করে যে সমস্যা। আপনার মানে এটা যেহেতু আপনি চাক্ষুষ সাক্ষী, কোনো বই পড়ে বলেন নাই, শুনে বলেন নাই,
মানে আপনি সাক্ষী যে একজন ক্রিমিনাল জেলে থাকলেও সে তার অপরাধের স্বর্গরাজ্য পরিচালনা করে জেল থেকে, এটা আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু আপনি সেটা বললেন যে আপনি সেটা সাক্ষী, মানে একটু অবাক কাণ্ড না এটা? তাদের কাছে ফোন ছিল, ল্যাপটপ ছিল, হ্যাঁ, এবং তারা জেল অথরিটিকে টাকা দিত। এই টাকা কোথায় যেত? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই টাকা যেত। 5 লাখ টাকা দিত গ্যাসুদ্দিন আল মামুন প্রত্যেক মাসে। ওই কাশিমপুর কারাগার কাশিমপুর কারাগার 2 পশ্চিম সেল, 60 সেল পশ্চিম বলা হয়। মানে এই 60 সেল পশ্চিম মানে যারা জেল কেটেছে তারা জানবে ওটা ভিআইপি। ওখানে হেনতেন কোনো লোক থাকতে পারবে না। আমি গেছিলাম, মানে জেল অথরিটি আমাকে নিয়ে বিব্রত হয়ে পড়ে গেছিল। মানে 60 সেল পূর্ব ছিল জঙ্গিদের, পশ্চিম হচ্ছে ভিআইপিদের। এখন জঙ্গিদের ওখানে দিলে আমাকে মেরে ফেলবে, সাধারণ ওয়ার্ডে রাখলে আমাকে মেরে ফেলবে, আর আমি তো আবার ভিআইপি না যে আমাকে ডিভিশন দেবে। তো বিপদে পড়ে আমাকে 60 সেল পশ্চিমে দিছিল। ও ইন্টারেস্টিং। সন্ত্রাসীদের মধ্যে আসাদ নিরাপদ থাকবে, চিন্তা করেন। সন্ত্রাসী টপ টেররদের মধ্যে নিরাপদ থাকবে ওই ছ্যাচরা জঙ্গিদের চেয়ে আর কি। আমি নিরাপদ ছিলাম। কিলার আব্বাস মানে যাই করুক আমার উপরে নির্যাতন করে নাই। সে জানতো আমি নাস্তিক, এবং গিয়াসউদ্দিন আল মামুন আমাকে পানিশমেন্টে রাখতে চাইছিল, কিলার আব্বাস আমাকে বাঁচাইছিল। আমি তার কাছে গ্রেটফুল। এই কি বলেন, গিয়াস আল মামুন আপনাকে পানিশমেন্ট দিতে চাইছিল নাস্তিক বলে? হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ বলেন, লকআপে 24 ঘন্টা লকআপে রাখার জন্য অথরিটিকে বলে দিছিল এই গিয়াস আল মামুন, এই বজ্জা আমাকে যেন কোনোভাবে মোবাইল ফোন না দেয় কথা বলতে। হ্যাঁ, দেন আমার পাশের রুমে যেহেতু কিলার আব্বাস, উনি বলেছেন নো, জুলুম করা যাবে না। সে আমার প্রতি জুলুম করে নাই কিলার আব্বাস। আমি তারপর মানুষ মানে হিসেবে গিয়াস তাকে আল আমি মামুন, ধন্যবাদ দিই। গিয়াস আল মামুনের মতো এই যে বদমাইশ দুর্নীতিবাজ, সে ওইখানে যে মুসলমান হয়ে গেছিল নাস্তিক। ওরে কি বলেন, মুসলমানি প্রত্যেক দিন, যদিও সে মদও খাইতো ওই যে ওই জেলের ওখানে মদ, মানে তাদের কাছে ল্যাপটপ ফোন কি না ছিল। তো আবার সে একই সাথে রোজাও রাখতো, সবাইকে ইফতারে ডাকতো, আমাকে ছাড়া। ও আপনাকে ছাড়া, তাই নাকি? না এটা ঠিকই বলছেন। আমি রোজার মধ্যে, আমি এইবার তো আমি ঢাকায় নেই, তো আমি আমার এক বন্ধুকে পাঠাইছিলাম 2 দিন, যে আমি বললাম প্রতিবার আমি কি করতাম জানেন, রোজার মধ্যে বারে যাইতাম, ইফতারে পরে যাইতাম, যে রোজার আগে যাইতাম ভিড়ের সংখ্যা দেখার জন্য, রোজার পরে যাইতাম যে ভিড় কত কমছে না বাড়ছে। মজার বিষয় কি জানেন, এইবারও বারগুলোতে রোজার দিন ইফতারের পরে ভিড় বেশি ছিল। আমার লোক নিজে গিয়ে এসে কয়, ফরিদ তুমি তো জানো না, তুমি আর আগে যে দেখে গেছিলে ভিড়, তার সাথে কয় সিটি পাওয়া যায় না, কয় দাঁড়ায় থাকতে হয়, কয় কেউ চলে যায়, বারে এত ভিড়। দেখেন রোজাও থাকে, এই হচ্ছে বাংলাদেশি মুসলমান। ওই যে ডক্টর হুমায়ুন আজাদ বলছে না, এরা একই সাথে মদও চায়, নারীও চায়, বেহেশতও চায়, দুজকও চায়, সবই চায়। এরা শুক্রবার নামাজও পড়বে, নামাজ পড়ে আইসে গিয়ে আমি দেখেছি, আমার অনেক বন্ধু আছে নামাজ পড়ে আইসে গিয়ে দেখি যে বারে চলে গেছে। আমি রোজার দিনে অনেকের দেখেছি বারে গিয়ে, রোজার দিনে তো বার বন্ধ থাকে দিনের বেলা, তারা ওইখানে টাকা কিছু বেশি দিয়ে বিয়ার খাইতেছে। আমি হাসি, দেখে দেখে হাসি, এগুলো আমার চোখে দেখা। তো আসলে আমাদের দেশের মানুষের না, রাজনীতিবিদরা বলেন আর জনগণ বলেন, কারোর চরিত্র আসলে ঠিক নাই। মানে শুধু যে রাজনৈতিক নেতাদের দোষ দিবেন হবে না, কারণ হলো যথা রাজা তথা প্রজা, যথা প্রজা তথা রাজা, মানে একটার সাথে আর একটা রিলেটেড। যেমন গাছ তেমন ফল, অথবা যেমন ফল তেমন বীজ, বিষয়গুলো এইরকম। তো আপনি দেখেন, আপনি বাংলাদেশের মানুষের দেখেন, যেই দিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন ঘটলো, বাংলাদেশের আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, সব মানুষ বিএনপি হয়ে গেল। এই লোকগুলি তাকে বিএনপির পিছনে, আওয়ামী লীগের পিছনে ঘুরতো, বিএনপি খুঁজে পায় নাই তখন। যেই না গণেশটা উল্টে গেছে, সব এখন বিএনপি হয়ে গেছে। আবার দেখবেন যখন এই গণেশটা উল্টে যাবে, সব দেখবেন আবার আওয়ামী লীগ হয়ে যাবে। তাই এই দেশে শুধু রাজনৈতিক নেতা না, আমলারও বদমাইশ, সাংবাদিকেরও কম বদমাইশ না, বুদ্ধিজীবীরাও কম বদমাইশ না। তবে 2024 সালে 5ই আগস্টের পরে রাজনীতিবিদদের প্রতি আমার ঘৃণাটা কিছু কমেছে, কারণ এইবার কিন্তু আমরা বুদ্ধিজীবীদেরও দেখেছি। এই 17 মাসে কিন্তু শুধু আওয়ামী লীগ আর বিএনপিকে আমরা চিনি নাই, শুধু জামাতকে চিনি নাই, আমরা কিন্তু বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, বামপন্থী, মানে আর যত রকম পন্থী সবারই কিন্তু চিনে ফেলছি। আপনি দেখেন ফ্রড মাজারের মতো লোক বলে যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ফ্যাসিজম না। জামাত যার পার্সেন্ট হলো 3, এখন দেখেন পৃথিবীর যারা গণতন্ত্রের রক্ষক, যারা গণতন্ত্রের পাহারাদার বিদেশিরা, তারাও কিন্তু এখন বলতেছেন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ, প্রশ্ন করতেছেন। কিন্তু দেখবেন আগামীতে আওয়ামী লীগ আসার পর, আমি শেখ ফরিদা আপনার চ্যানেলের মধ্যে বলে দিতে চাই, আওয়ামী লীগ আসলে তো জামাত নিষিদ্ধ হবেই, কেউ টাকা দিতে পারবে না। জামাত নিষিদ্ধ করতে আওয়ামী লীগকে অনেক কাঠখড় পোড়াইতে হবে, সারা পৃথিবী দেখবেন বিবৃতি দিবে জামাত নিষিদ্ধ করে যাবে না, গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার দিতে হবে। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এই যে 2 বছর হতে চলেছে, কেউ কথা বলতেছে না, কেউ না, না গণতন্ত্রের বিদেশি পাহারাদার, না দেশি বুদ্ধিজীবী, কেউ কথা বলে না। এখন যে সুশীলেরা, আপনি আমার চেয়ে ভালো জানেন সুশীল কারা কারা। দেখেন কত বুদ্ধিজীবী এখন জেলে,
কত সাংবাদিক জেলে, কোনো বিবৃতি নেই। কত এমপি জেলে গিয়ে মারা গেল, ওই যে নামটা ভুলে গেছি, বয়স্ক একজন মানুষ জেলের ভিতরে মারা গেল। আসলে কিলিং একটা মানুষ। আপনি খালেদা জিয়াকে জেল থেকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? কারণ বয়স্ক ছিল, তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়েছে। এখন শেখ হাসিনা জেলে থাকলে ছাড়তো আপনার ধারণা? শেখ হাসিনাকে জেলে দিলে ছাড়তো আপনার মনে হয়? কখনোই ছাড়তো না, তো মেরেই ফেলতো। শেখ হাসিনাকে পেলে তো মেরেই ফেলতো, টুকরো টুকরো করে ফেলতো এই দেশের মানুষ। এই দেশে মানুষ না, এই দেশে যারা জামাতি হয় না, এই দেশে যারা পেয়ারা পাকিস্তানি, তারা এই কাজটা করতো। জেলে তো এই যে শারমিন আক্তার, আমরা স্পিকারে খুঁজে পাইতেছি না। একটা দেশের স্পিকার গায়েব, একটা দেশের স্পিকার গায়েব। মানবাধিকার সংস্থা কথা বলে না, মানবাধিকার কমিশন কথা বলে না, সাংবাদিক কথা বলে না, বুদ্ধিজীবী কথা বলে না। বাহ, একটা স্পিকার! তাহলে সে জায়গা ভাই আপনার আমার অধিকার কোথায় থাকবে? সাধারণ মানুষের অধিকার। যেই দেশে পুলিশ হত্যার তদন্ত হয় না, যেই দেশে পুলিশ হত্যার তদন্ত হয় না, সেই দেশে আপনি কি আশা করতে পারেন? আর যেই দেশে এসপির বাসায় চুরি হয় না, আইজিপির বাসায় চুরি হয়েছে, বলছিল যে আপনাদের মালামাল আমাদের কাছে রেখে যায় ঈদের আগে। আইজি কোন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় চুরি হয়েছে? কোন দেশে বাস করতেছেন? এগুলো বললেই মানে আমরা তো কারো কাছেই ভালো না। আমরা আওয়ামী লীগের চোখে ভালো না, বিএনপির চোখে ভালো না, জাতীয় পার্টির চোখে ভালো না, সেনাবাহিনীর চোখে ভালো না, মোল্লারা তো দেখতেই পারে না, তারপরে কারো কাছে আমরা ভালো না। কারণ আমরা তো প্রশ্ন যে করে তাকে তো কেউ পছন্দ করে না। কারণ প্রশ্নকে মানুষ ভয় পায়। কারণ প্রশ্নের সামনে প্রশ্ন মানে কি আয়না, আয়না মানে তার চেহারাটা প্রকাশ হয়ে যায়। তাই আমাদেরকে তারা অনেকেই পছন্দ করবে না, এটি স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলে যেতেই হবে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মুক্ত বুদ্ধি বিশ্বাস করি, মুক্ত চিন্তায় বিশ্বাস করি, আমরা ৭২-এর সংবিধানে বিশ্বাস করি। সুতরাং আমাদের কথা বলে যেতে হবে, বলবই, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ঈদের শুভকামনা রইল আপনাদের প্রতি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আগামীকাল দেশ শান্ত থাকুক, মানুষের নিরাপত্তা থাকুক, এবং ঈদে এই উৎসব মুসলমানদেরকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক যদিও এখনো বলা যাবে না বলে মোল্লারা ফতোয়া দিচ্ছে, বলতে হবে ওই যে খুদা বলা যাবে না, আল্লাহ বলতে হবে, রমজান বলা যাবে না, রামাদান বলা যাবে, বলতে হবে, কত ধরনের। যাই হোক, ঈদ মোবারক, এবং এই ঈদ সুন্দর হোক, আপনাদের ভবিষ্যৎ ভালো থাকুক। সেই সাথে ওদের উৎসবে আমি দুটো দাবি বিশেষ করে করি। বম জাতিগোষ্ঠীরা জেলে রয়েছেন বিনা বিচারে, তাদেরকে মুক্তি দেওয়া হোক। জানি এইভাবে মুক্তি দেবে না। পাহাড়ে মিলিটারি সন্ত্রাসীরা, বাংলাদেশ মিলিটারি যে পরিমাণ, এরা কাওয়ার্ডের বাচ্চা কাওয়ার্ড, এরা আমাদের বঙ্গবন্ধুকে খুন করেছে, এরা পাহাড়ি জাতিগোষ্ঠীকে খুন করছে, ধর্ষণ করছে, নির্যাতন চালাচ্ছে। তাদের ওই পাহাড় থেকে বিলুপ্তির দরকার, এবং আমি আশা করব আমাদের পাহাড়ি আদিবাসীরা এই জন্য আন্দোলন গড়ে তুলবেন। সেই সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই। তিনি একজন ধর্মপ্রচারক, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়, এবং তার কোনো অপরাধ নেই, এটা সবচেয়ে বড় পরিচয় তার। তবে বিনা অপরাধে একটা মানুষ মাসের পর মাস, বছর পর বছর ধরে জেল খাটছেন। বিএনপির কাছে হিন্দু ধর্মাবলম্বীদের উচিত শক্তভাবে দাবি তুলে ধরা, আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, নইলে ছাড়বে না। তো এই দুটো দাবি রাখছি। সবাই ভালো থাকুন। আরেকটা দাবি যুক্ত করেন, সেটা হলো আমাদের পাশের থানা টাঙ্গাইল মধুপুরের আদিবাসী যারা গারো, তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাদের জমি দখল করতেছে, আমরা এটার নিন্দা জানাই। মধুপুরের গারো, আমি দেখেছি যে এটা খুবই দুঃখজনক। তাদের এটা বন্ধ করা হোক। রাষ্ট্র কর্তৃক এই ধরনের নির্যাতন নিপীড়ন কোনোভাবেই টলারেট করা হবে না। এবং দর্শকদের বলবো, আগামীকাল জানা অজানায় দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। শেখ ফরিদ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য।